ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার রয়েছে জীবন সংগঠনের স্তর, লেভেলস অফ অর্গানাইজেশন অফ লাইফ। তো জীবন সংগঠনের স্তর জানতে গেলে আমাকে আগে তোমাদেরকে জানাতে হবে যে জীবন তৈরি হচ্ছে ঠিক কোন কোন ইউনিট দিয়ে, অর্থাৎ একক দিয়ে, এবং সেই ক্ষুদ্রতম এককটা কী এবং কোন ভিত্তির ওপর নির্ভর করে একটা পূর্ণ জীবন গড়ে ওঠে। সেই পূর্ণ জীবনের পূর্ণতা প্রাপ্তি আসে কিন্তু সেল থেকে, অর্থাৎ কোষ থেকে, এবং কোষকেই বলা হয় আমাদের জীবনের গঠনগত এবং কার্যগত ক্ষুদ্রতম একক। আজকের টপিক বেসিক কনসেপ্টস অফ সেল, দ্য বেসিক ইউনিট। কেন কোষ বা সেলকে কেন আমাদের লাইফ বা জীবনের বেসিক ইউনিট বলা হয়, আগে সেটা আমরা জানব। কারণ আমরা চারিদিকে যাই দেখি উদ্ভিদ, প্রাণী, বহু ধরনের উদ্ভিদ, বহু ধরনের প্রাণী, এককোষী থেকে শুরু করে বহুকোষী, সব কিছুই আমরা চোখে দেখতে পাই না। কিছু রয়েছে ম্যাক্রো, কিছু রয়েছে মাইক্রো, অর্থাৎ কিছু আমরা খালি চোখে দেখতে পাবো, কিন্তু কিছু দেখতে গেলে আমাদেরকে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হবে। তো অণুবীক্ষণ যন্ত্রেই দেখি আর খালি চোখেই দেখি। সমস্ত জীবনের বেসিক ইউনিট হচ্ছে সেল, আর সেই সেল বেসিক ইউনিট এটি প্রথম আবিষ্কার করেন রবার্ট হুক। তিনি কর্কের পাতলা লেয়ার মাইক্রোস্কোপের স্লাইডে রেখে এই ধরনের কিছু প্রকোষ্ঠ দেখতে পান। এর বেশি তিনি দেখতে পাননি, কারণ তখনও পর্যন্ত সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হতো, এবং মজার ব্যাপার তিনি সেটি নিজেই তৈরি করেছিলেন। সেই মাইক্রোস্কোপ যন্ত্রে তিনি এই ধরনের কিছু প্রকোষ্ঠ দেখতে পান। এর থেকে বেশি বা গভীরে কোনো গঠন তিনি দেখতে পাননি, যেগুলোর তিনি নামকরণ করেছিলেন সেলা। এই এক একটি একক প্রকোষ্ঠের নামকরণ করেছিলেন সেলা, আর সেই ল্যাটিন সেলা শব্দ থেকেই আজকের এই সেল শব্দটি এসেছে, এবং এটারই বাংলা নাম হচ্ছে, বাংলাতে আমরা একে বলি কোষ। তো কোষ তত্ত্বের প্রবক্তা, এটা আমরা জানব স্লেইডেন এবং সোয়ান, দুজন বিজ্ঞানী। প্রথম ওনারা কোষতত্ত্বের ধারণা দেন যে আমাদের জীবনের সাথে জৈব দেহের গঠনের সাথে কোষের সম্পর্কটা কোথায়। সেখানে ওনারা বলেন সমস্ত জীবদেহই, উদ্ভিদ এবং প্রাণী, সমস্ত জীবদেহই এক বা একাধিক কোষ দিয়ে গঠিত, এবং এই কোষই হলো জীবদেহের গঠনগত এবং কার্যগত ক্ষুদ্রতম একক। 1 নম্বর। 2 নম্বর কোষতত্ত্বের দ্বিতীয় পয়েন্টে রয়েছে এই কোষগুলো থেকে নতুন কোষ তৈরি হওয়া সম্ভব। তখনও পর্যন্ত এর বেশি ওনারা দেখতে পাননি, কারণ অণুবীক্ষণ যন্ত্র সবে আলোক অণুবীক্ষণ যন্ত্র, এখনকার মতো ইলেকট্রন মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ তখনও পর্যন্ত আসেনি। তাই ওনারা প্রথমে কোষতত্ত্বের 3টে ধারণায় দিয়ে যান। প্রথম, জীবদেহের ক্ষুদ্রতম গঠনগত কার্যগত একক কোষ। দ্বিতীয়, সমস্ত কোষ থেকেই নতুন অপত্য কোষ সৃষ্টি হয়, যেটাকে আমরা পরবর্তীকালে বলেছি কোষ বিভাজন। এবং তৃতীয়, এই কোষগুলোই বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য এবং গঠনের জন্য একত্রিত হয়ে কলা তৈরি করেছে। এই এক একটি কলা যখন একসাথে থেকে বিশেষ কোনো কার্য সম্পাদন করে জীবদেহে, তখন সেটা তৈরি হয় অঙ্গ, এবং এই অঙ্গ থেকে তন্ত্র থেকে আমাদের সম্পূর্ণ জীবদেহ তৈরি। এক বা একাধিক কোষের সমষ্টি নিয়ে কলা তৈরি হয়, এবং সেই এক বা একাধিক কলা যখন বিশেষ কিছু কাজের উদ্দেশ্যে একত্রিত হয়, তখন সেখান থেকে একটি অঙ্গ তৈরি হয়। এইভাবে বিভিন্ন অঙ্গ গঠনগত দিক থেকে এবং কার্যগত দিক থেকে একসাথে থেকে তৈরি করে তন্ত্র, আর বিভিন্ন তন্ত্র দিয়ে তৈরি হয় আমাদের সম্পূর্ণ জীবদেহ। উদাহরণ হিসেবে যদি ধরি মানবদেহ, দেখব মানবদেহের মধ্যে বিভিন্ন তন্ত্র রয়েছে, যেমন স্নায়ুতন্ত্র, পেশিতন্ত্র, সংবহনতন্ত্র, পরিপাকতন্ত্র। ধরে নিলাম পরিপাকতন্ত্রের মধ্যে ধরে নিলাম যকৃৎ বা লিভার। সেই লিভার আবার বিভিন্ন রকম কলার সমষ্টি, বিভিন্ন কলার স্তর দিয়ে তৈরি হয়। আবার সেই প্রত্যেকটি কলার স্তরই কিন্তু বিশেষ বিশেষ কোষের সমষ্টি দিয়ে তৈরি। আর সেই কোষ কী দিয়ে তৈরি, সেইটা জানার জন্য আজকের এই
টপিক, বেসিক ইউনিট অফ লাইফ অ্যান্ড ইটস হোল কনফিগারেশন। ছাত্ররা, কোষ নিয়ে জানতে হলে আগে আমাদের জানতে হবে সৃষ্টিগত দিক থেকে বিবর্তন নামে আমরা একটা শব্দ শুনেছি। সৃষ্টি যখন প্রথম হলো, এই গ্রহ প্রথম এককোষী জীব তৈরি হয়েছিল, আমরা সবাই জানি, শৈবাল, নতুন কিছু নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেখান থেকে আজকের আমাদের শরীরের বা উদ্ভিদের দেহের যে কোষের গঠন রয়েছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এই বিবর্তনের পথে আমরা পড়াশুনো করলে দেখতে পাবো 3 ধরনের কোষের ধরন রয়েছে। প্রোক্যারিওটিক সেল, যে কোষগুলোতে কোষের ভেতরে নিউক্লিয়াসগুলো সম্পূর্ণ বা পূর্ণ গঠনযুক্ত নয়। ডিটেলসে আমরা আসবো এরপরে যখন কোষের ভেতরে যাব। এখন জানবো এই 3 ধরনের কোষ কিসের উপর ভিত্তি করে এদেরকে আলাদা করা হয়েছে। এদেরকে আলাদা করা হয়েছে ক্যারিয়ন বা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। গ্রিক শব্দ ক্যারিয়নের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, আর প্রো মানে হচ্ছে আদি, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলতে পারি আদি নিউক্লিয়াসযুক্ত কোষ, প্রোক্যারিওটিক সেল। ইউ মানে হচ্ছে আদর্শ বা প্রকৃত, মেসোক্যারিওটিক। এই কোষটি একটু অন্যরকম, এ না রয়েছে আদিতে না রয়েছে প্রকৃততে, এ রয়েছে মাঝখানে, কারণ মেসো শব্দের অর্থই হচ্ছে মাঝামাঝি থাকবে। তো এই 3 ধরনের কোষের গঠন আমাদের সিলেবাসে প্রকৃতপক্ষে রয়েছে ইউক্যারিওটিক সেল, আর ইউক্যারিওটিক সেল বা আদর্শ বা প্রকৃত কোষ, এবং সেটাকে নিয়ে আমাদের আজকের পড়াশুনো। এই বিভাজনটা করা হয়েছে ক্যারিয়ন, গ্রিক শব্দ যার অর্থ নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে এই বিভাজনটা করা হয়েছে। প্রথমেই আমরা দেখব যে কোষের গঠনে দুটো অংশ সাধারণত আমরা ওপর থেকে ভাগ করতে পারি। ধরেই নিলাম এটা একটা কোষ, ঠিক রবার্ট হুকের কোষের মতোই, এবং সেখানে প্রথমে রয়েছে কোষ আবরক। বাইরে থেকে ভেতরে গঠনটা এইভাবেই হয়, এটাকে আমরা বলি কোষ আবরক। আর ভেতরের অংশটিকে আমরা বলবো প্রোটোপ্লাজম। প্রথমেই কোষ আবরক, আর তারপরে ভেতরে থাকবে প্রোটোপ্লাজম। কোষ আবরক এর মধ্যে দুটো অংশ থাকে। এক নম্বর হচ্ছে কোষ প্রাচীর, আর 2 নম্বর হচ্ছে পর্দা। কোষ প্রাচীর আমরা দেখতে পাবো উদ্ভিদ কোষের ক্ষেত্রে শুধুমাত্র, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর অনুপস্থিত। প্রাণী কোষের ক্ষেত্রে একমাত্র কোষ আবরক হিসেবে কাজ করে কোষ পর্দা, যেটাকে আমরা সেল মেমব্রেন বা প্লাজমা লেমা এই দুটো নামেই বলে থাকি। ভেতরে থাকছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোষের ভেতরে বা কোষ আবরকের ভেতরে তরল জেলির ন্যায় পদার্থ, তার সাথে একদম কোষের ভেতরে থাকবে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এবং জেলির ন্যায় যে পদার্থ তাকে আমরা বলি সাইটোপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুটোকে নিয়ে তৈরি হচ্ছে প্রোটোপ্লাজম। এক কথায় প্রোটোপ্লাজমের থাকছে দুটো অংশ। সাইটোপ্লাজম, সাইটো শব্দটি এসছে, সাইটো মানে সেল, প্লাজম, প্লাজম মানে কিছুই না ফ্লুইড বা তরল, অর্থাৎ কোষের মধ্যে যে তরল থাকে তাকেই আমরা বলি সাইটোপ্লাজম। আর সেটা ছাড়া আর কোষের ভেতরে থাকে নিউক্লিয়াস। তাহলে মোটামুটিভাবে কোষের বাইরে থেকে ভেতরে এইভাবে গঠনটা থাকে। কোষ আবরক, তার ভেতরে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের দুটো অংশ সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। ছাত্ররা, কোষকে জানতে গেলে তার মধ্যে কি কি অংশ রয়েছে,
ঠিক কোন কোন উপাদান দিয়ে আমাদের কোষ তৈরি, জীবদেহের কোষ, সেটা উদ্ভিদ কোষ হোক আর প্রাণী কোষ হোক, সামগ্রিকভাবে আমরা দেখছি। কোষের অংশের মধ্যে রয়েছে বাইরে থেকে গঠনগত দিক থেকে কোষ আবরক এবং তার ভেতরে প্রোটোপ্লাজম। কোষ আবরক দু ধরনের হয়। একদম বাইরে, যেটা অত্যন্ত দৃঢ়, শক্ত এবং প্রধানত কোষকে বাহ্যিক পরিবেশ থেকে শুধু আলাদা করে রাখাই নয়, তাকে বাহ্যিক পরিবেশের বিভিন্ন আঘাত থেকে এবং বিভিন্ন প্রভাব থেকে রক্ষা করে। সেটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। আর তার ভেতরে থাকে কোষ পর্দা। এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এই সেল ওয়াল বা কোষ প্রাচীরটা অনুপস্থিত, থাকেই না, শুধুমাত্র কোষ পর্দা থাকে। কোষ আবরক ছাড়া কোষ আবরকের ভেতরে এই কোষ আবরক পুরোটা পরিবেষ্টিত করে রেখেছে প্রোটোপ্লাজমকে। এই প্রোটোপ্লাজম হচ্ছে প্রধানত জেলির মতো অর্ধ তরল, অর্থাৎ তরলের থেকে একটু ঘনত্ব বেশি, তাই ওটাকে অর্ধতরল বলা হয়। অর্ধতরল পদার্থ, যার মধ্যে অর্ধতরল সজীব পদার্থ, অবভিয়াসলি নির্জীব না, সজীব পদার্থ, যার মধ্যে রয়েছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। নিউক্লিয়াসটাকে আমরা আলাদা করে দেখছি কারণ এটি কোষের সব থেকে ভাইটাল সেন্টার আমরা বলতে পারি, কারণ এখানে রয়েছে আমাদের কোষের জেনেটিক মেটেরিয়াল নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। সেই জন্য নিউক্লিয়াসকে আমরা কোষের কেন্দ্রে রেখে বাকিটা আমরা দেখতে পাই সাইটোপ্লাজম। আর সেই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো অবস্থান করে। কোষীয় অঙ্গাণুগুলিকে আবার আমরা তিনভাবে ভাগ করতে পারি। কিছু কিছু কোষীয় অঙ্গাণু একটিমাত্র পর্দা দিয়ে বেষ্টিত হয়ে থাকে, তাকে আমরা বলি এক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। আবার কিছু কিছু কোষীয় অঙ্গাণু যে পর্দা দ্বারা বেষ্টিত হয়ে থাকে, সেই পর্দা দুটো লেয়ার বা দুটো স্তর থাকে, তাকে আমরা বলি দ্বিপর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। আর কিছু কিছু কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে যেখানে সেখানে ছড়িয়ে থাকে, সেগুলোকে আমরা পর্দাবিহীন হিসেবে দেখি। নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে তিনভাবে ভাগ করা হয়েছিল, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক আর মেসোক্যারিওটিক, সেই নিউক্লিয়াসের চারটে অংশ আমরা দেখতে পাই গঠনগত দিক থেকে। বাইরে থেকে ভেতরে, একদম বাইরে থাকে নিউক্লিয় পর্দা, যেটি কিন্তু দ্বিপর্দা বেষ্টিত একটি অঙ্গাণু কিন্তু নিউক্লিয়াস। নিউক্লিয় পর্দাটির মধ্যে দুটো লেয়ার আমরা দেখতে পাই। তার ভেতরে থাকে নিউক্লিয় প্লাজম, আর নিউক্লিয় প্লাজম মানে একটা তরল, সেই তরলের মধ্যে নিউক্লিয় জালিকা থাকে, আর থাকে কেন্দ্রে নিউক্লিওলাস। এক পর্দা বেষ্টিত অঙ্গাণু, দ্বিপর্দা বেষ্টিত অঙ্গাণু, পর্দাবিহীন অঙ্গাণু এবং তার সাথে নিউক্লিয়াস, এই সবগুলিকেই আমরা কিন্তু কোষ অঙ্গাণু হিসেবে ধরতে পারি। আমরা এইভাবে ভাগ নাও করতে পারি, অর্থাৎ প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গাণু বিক্ষিপ্তভাবে থাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে, এইভাবে আমরা নাও দেখতে পারি। সেটা আমাদের একটা চিত্র সহকারে দেখলে বুঝে উঠতে সুবিধা হবে। কোষের গঠনে প্রথমে আমরা জানব কোষ প্রাচীর এবং তার গঠন কীরকম হয়। আচ্ছা, আমরা এবার দেখে নেব কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীর কোষ বিভাজনের ঠিক সময়ে কোষ প্রাচীরের যে স্তরটি তৈরি হয় তাকে আমরা বলি মধ্যচ্ছদা বা মিডিল ল্যামেলা। সেই স্তরটিকে মাঝখানে রেখে, কেন ওটাকে মধ্যচ্ছদা বলা হয়, ওটা মিডিলে থাকে কারণ সেই যখন এই কোষটি পূর্ণতা পাবে এবং এর সাথে সাথে পার্শ্ববর্তী আরও কোষ তো কেউ একা থাকে না, আমরা একটু আগে শিখেছি যে কোষ সবসময় সমষ্টি নিয়ে থাকে বহুকোষী জীবের ক্ষেত্রে, সেহেতু এর পাশাপাশি যে কোষগুলো রয়েছে সেই কোষ সমষ্টি অর্থাৎ কলা অর্থাৎ জীবদেহ যখন বড় হচ্ছে বা পূর্ণতা পাচ্ছে ঠিক কোষ বিভাজনের পরেই, তখন সেই মিডিল ল্যামেলা বা এই স্তরটির দুই দিকে, অর্থাৎ এই কোষের ক্ষেত্রে তার ভেতরে, আবার এই কোষের ক্ষেত্রে তার ভেতরে, দুই দিকেই ভেতরে নতুন করে একটি স্তর তৈরি হয়, যেটাকে আমরা বলি প্রাথমিক কোষ প্রাচীর। তাহলে মিডিল ল্যামেলা কেন বলা হয়? কারণ সমস্ত কোষের ক্ষেত্রেই এটা প্রথমে তৈরি হলো এবং ঠিক মিডিলে রয়েছে, এই কোষের মিডিল, এবং সেই প্রথম স্তরটিকে ধরেই এই কোষের ক্ষেত্রে তার ভেতরের দিকে নতুন একটি স্তর প্রাথমিক কোষ প্রাচীর। আবার এই কোষের ক্ষেত্রে সেটাও কিন্তু ভেতরে
প্রাথমিক কোষ প্রাচীর। ঠিক সেইভাবেই এখানেও হয়, এখানেও হয়, এখানে হলো, এখানেও হয়, ঠিক এইভাবে। এই স্তরটি এখানেই শেষ না, এই স্তরটির পরে আরও স্তর সংযোজিত হবে, যেটাকে আমরা বলবো গৌণ কোষ প্রাচীর। ঠিক একইভাবে অর্থাৎ যে ব্লু কালারের লেয়ারটা আমরা দেখছি এটা হচ্ছে গৌণ কোষ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল, রেড কালার প্রাইমারি সেল ওয়াল, অ্যান্ড দ্য ব্ল্যাক ওয়ান ইজ দ্য মিডিল ল্যামেলা বা মধ্যচ্ছদা। অর্থাৎ এই কোষের যে সংগঠনটা আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা কলা বলবো, এই সংগঠনে এই কোষ, এই কোষ, এই কোষ, ধরে নিলাম এই তিনটে কোষের সংগঠন, এখানে প্রত্যেকটারই মিডিলে কিন্তু একটা লেয়ার রয়েছে যেটা সবার ক্ষেত্রে কমন। অর্থাৎ এর ক্ষেত্রে এটা কমন, মিডিল, এর সাথে এর এটা কমন, মিডিল, মিডিল। কিন্তু প্রাথমিক এবং গৌণ কোষ প্রাচীর প্রত্যেকটা কোষের ভেতরের দিকে প্রত্যেকের জন্য আলাদা, আর সেখানেই কিন্তু পার্থক্য হয়ে যায় কোষ প্রাচীরের গঠনের। কারণ মেইনলি মিডিল ল্যামেলা সকলের ক্ষেত্রে সমান গঠনযুক্ত হয়, কিন্তু গঠনগত পার্থক্য দেখা যায় প্রাথমিক এবং গৌণ কোষ প্রাচীরে। কোষ প্রাচীরের সাংগঠনিক উপাদান, অর্থাৎ কোন কোন জৈব অণু একত্রিত হয়ে কোষ প্রাচীরের ওই স্তরগুলো তৈরি করে, সেটা আমি লিখে দিচ্ছি। মধ্যচ্ছদায় এটি তৈরি হয় পেকটিন দিয়ে। পেকটিন কি বা এর গঠন কীরকম সেটা আমরা পরের ক্লাসে আসবো, কারণ আজকে শুধুমাত্র আমরা বেসিক কনসেপ্টস নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় যে স্তরটা, অর্থাৎ প্রাথমিক স্তরে বা প্রাথমিক কোষ প্রাচীরের স্তরে দেখা যায় লিগনিন, এবং সুবেরিন। আর গৌণ প্রাচীরে আমরা দেখতে পাই সেলুলোজ, হেমিসেলুলোজ। প্রধানত, কেন প্রধানত বলছি, কারণ বাস্তবে তোমাদের শ্রেণীর অর্থাৎ তোমাদের সিলেবাসে এর থেকে গভীর যা দরকার নেই, কারণ মধ্যচ্ছদায় পেকটিন ছাড়া আরও অনেক অলঙ্কার আমরা দেখতে পাই। অলঙ্কার মানে আরও বিভিন্ন পদার্থ, যখন কোষটা ধীরে ধীরে পরিণতির দিকে যায় দেখা যায় যে ওখানে আরও কিছু কিছু পদার্থ বায়োমলিকিউলস বা জৈব অণু সঞ্চিত হয়। প্রাথমিক কোষ প্রাচীরেও লিগনিন সুবেরিন ছাড়া আরও কিছু সঞ্চিত হয়। ঠিক গৌণ কোষ প্রাচীর, অর্থাৎ যেটা কোষের কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে একদম তৃতীয় স্তরটি, সেখানেও সেলুলোজ, হেমিসেলুলোজ ছাড়া আরও অনেক কিছু তৈরি হয়। তবুও আমরা এই পদার্থগুলো ঠিক কী, অর্থাৎ এই উপাদানগুলোর গঠন কী, এগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, না লিপিড, না তাদের কোনো কম্পাউন্ড স্ট্রাকচার, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ স্বাভাবিকভাবেই প্রাচীরের আর কাজ কি হয়? প্রাচীরের কাজ হয় প্রাচীরের ভেতরে থাকা বাড়ি, বাগান সব কিছুকে সুরক্ষা দেওয়া। কোষ প্রাচীর ঠিক সেই কাজ করে। কোষ প্রাচীর কোষের ভেতরের নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম সহ এবং কোষ পর্দা সহ যে গঠনটা রয়েছে সেটা যাতে সুরক্ষিত থাকে, এবং সেখানে বাইরের পরিবেশের প্রভাব, বিভিন্ন প্রভাব থাকে, যান্ত্রিক আঘাত থাকতে পারে, সেখানে অনেক অন্য কোনো সজীব অণু ঢুকে যেতে পারে। অর্থাৎ কারা? বিভিন্ন জীবাণু, যারা রোগ তৈরি করতে পারে, বা বিভিন্ন সজীব উপাদান সহজেই তো কোষের ভেতরে প্রবেশ করতে পারে। আমরা কি চাই যে আমাদের বাড়িতে প্রাচীর থেকে ভেদ করে অনেকে ঢুকে যাক? চাই না। আর সেই জন্যই প্রাচীরটা দিই। ঠিক কোষ প্রাচীরটা সেই উদ্দেশ্যেই প্রকৃতি তৈরি করেছে। এর কাজ যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা, কোষকে দৃঢ়তা প্রদান করা,
আর কোষকে একটা আকৃতি দেওয়া। কোষ প্রাচীর একদম নিরেট গঠনযুক্ত কিন্তু হয় না। যদিও আমি ছবিতে এঁকেছিলাম, কোথাও কোনো ছিদ্র বা জাংশন দেখায়নি, কিন্তু প্রকৃতপক্ষে দুটো পার্শ্ববর্তী উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় কোষ প্রাচীরে একটি সূক্ষ্ম ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে আমরা প্লাজমোডেসমাটা নাম দিয়ে চিহ্নিত করি। নামকরণটা আমরা নিজেদের ইচ্ছে মতো করি, কিন্তু এগুলোকে বলা হয় প্লাজমোডেসমাটা। এগুলোর কাজ হচ্ছে দুটো কোষের মধ্যে, কোষের ভেতরের যে উপাদানগুলো রয়েছে সেগুলোর আদান প্রদান, ওগুলোর মধ্যে যোগাযোগ অক্ষুণ্ণ রাখা। তাহলে ছাত্ররা, আমরা দেখলাম যে কোষ প্রাচীর বেসিক্যালি কীরকম হয়, এর কাজ কী, গঠনটা কীরকম। তার ভেতরে থাকে আরেকটি আবরণ, যেটা আমরা আগেই বলেছি, যাকে আমরা বলি কোষ পর্দা। আর সেই কোষ পর্দার গঠনটা খুবই মজাদার এবং বলতে গেলে সত্যি বিচিত্রভাবে তৈরি করা হয়েছে কোষ পর্দা। কারণ কোষ পর্দার গঠন বিভিন্ন বিজ্ঞানী সময়ে সময়ে বিভিন্নভাবে তাদের নিজেদের মতো দিয়ে গেছেন। এখনও পর্যন্ত কোনোটাকেই একদম সঠিক এভাবে ধরা হয়নি, কিন্তু একটি হাইপোথিসিসকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে কাজ করা হয়েছে বা সেটাকে আমরা শিখেছি। সেটি হলো ফ্লুইড মোজাইক মডেল। সেখানে এই মডেল, এটা কিন্তু যেটা বললাম যে এখনও পর্যন্ত ধরে নেওয়া হয়েছে যে এই গঠনটির মাধ্যমে কোষ পর্দার বিভিন্ন কার্য, তার বৈশিষ্ট্যগুলোকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। সেই কারণে এই মডেলটিকে আমরা প্রমাণ হিসেবে ধরেছি। এই ফ্লুইড মোজাইক মডেলটি মেনলি প্রোটিন, লিপিড, প্রোটিনের ত্রিস্তরীয় একটা মডেল হলো এই ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তা হলেন সিঙ্গার এবং নিকেলসন, এই দুজন বিজ্ঞানী। সেখানে ওনারা বললেন যে কোষ পর্দা লিপিড বা স্নেহ পদার্থের একটি স্তর রয়েছে, যার মধ্যে প্রোটিন অণুগুলি মোজাইকের মতো বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। সেখান থেকেই গঠনটিকে বলা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। তো আমরা এর বিস্তারিত চিত্র এবং গঠনটিকে দেখব। ওকে, এটা হচ্ছে প্রোটিন, লিপিড, প্রোটিনের ফ্লুইড মোজাইক মডেলের একটি সরলীকৃত চিত্র। এখানে প্রথমেই বলে রাখি, কোষ পর্দাটি হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা। এখন পর্দা তিন রকম হয়, একটা ভেদ্য পর্দা, একটা অভেদ্য পর্দা, আর একটি হচ্ছে প্রভেদক ভেদ্য। অর্থাৎ একটা ভেদ করে সকলে যেতে পারবে, আর একটা ভেদ কেউ করতে পারবে না। সে পর্দা তো পর্দা, সে কাউকে ভেতরে যেতে দেবে না, বাইরেও যেতে দেবে না। কিন্তু সেভাবে হলে আমাদের কোষ তো বাঁচবে না। সেই জন্য জীবদেহের কোষ কি হলো, প্রভেদক ভেদ্য পর্দা হিসেবে তৈরি হলো। সেটা বেছে বেছে যেগুলো দরকার বা কোষ পর্দা মনে করবে যে একে আমি ঢোকাবো, সেগুলোই ঢোকাবে। আর কোষ পর্দা যখন মনে করবে এই অণুগুলোকে বা এই পদার্থগুলোকে, এই উপাদানগুলোকে আমি বের করে দেবো, সেগুলোকেও বের করে দেবে। এই পদ্ধতিটিকে আবার বলা হয় ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস। কঠিন পদার্থের ক্ষেত্রে বলা হয় ফ্যাগোসাইটোসিস, আর তরল পদার্থের ক্ষেত্রে সেটাকে আমরা বলি পিনোসাইটোসিস। আচ্ছা, আমরা এবার গঠনে আসি। কোষ পর্দার গঠনে প্রধানত এই দুটো স্তরে আমরা লিপিড অণু দেখতে পাই। এটা একটা সম্পূর্ণ লিপিড অণু, এটাও একটা সম্পূর্ণ লিপিড অণু। এই লিপিড অণুর মধ্যে এই গোল অংশটিকে আমরা বলি হেড, আর লম্বা অংশটিকে আমরা বলি টেল। এই লিপিড অণুটিকে একটি বিশেষ নামকরণ করা হয়, এটা একটা বিশেষ ধরনের লিপিড অণু দিয়ে তৈরি, সেটাকে আমরা বলি ফসফোলিপিড মলিকিউল। এই ফসফোলিপিডের, এটাকে বলা হয় ফসফোলিপিড হেড, আর এই দুটো ফসফোলিপিড টেল। এইভাবে দুটো স্তরে ফসফোলিপিড সাজানো রয়েছে। এই ফসফোলিপিডের স্তরের মাঝে আমরা দেখতে পাই বিক্ষিপ্তভাবে প্রোটিন ছড়ানো থাকে, যে কারণে আমরা বলেছি মোজাইক মডেল। কেন বিক্ষিপ্ত?
কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটি প্রোটিন অণু, এটা যদি কোষ পর্দা হয়, এটা একটা কোষ পর্দা, অর্থাৎ এটা হচ্ছে কোষের ভেতরটা ধরে নিলাম, আর এটা কোষের বাইরে। এইভাবে রয়েছে সব গঠনটা, এদিকেও এদিকেও আমরা একটু ধরেই নিই, এটা ভেতরে, এটা বাইরে, এটা বাইরের পৃষ্ঠ, এটা ভেতরের পৃষ্ঠ। যে প্রোটিন অণুগুলো কোষপর্দার এই লিপিড বাইলেয়ারকে বাইরে থেকে ভেতরে সম্পূর্ণটা জুড়ে থাকে, কোষ লিপিড বাইলেয়ারের পুরোটা জুড়ে থাকে এবং প্রোটিন অণুগুলো ভেতরের দিকেও সংস্পর্শে থাকে, বাইরের দিকেও পরিবেশের সাথে সংস্পর্শে থাকে, সেগুলোকে আমরা বলি ইন্ট্রিনজিক প্রোটিন। আর এক ধরনের প্রোটিন অণু আমরা দেখতে পাই, সেই অণুগুলো লিপিড বাইলেয়ারে এখানে একটু, এখানে একটু, এখানে এখানে ছড়ানো রয়েছে, যেখানে কিন্তু ফসফোলিপিড অণুগুলো আছে তার ওপরে চেপে আছে, বাইরের পৃষ্ঠ থেকে বাইরে চেপে আছে, ভেতরের পৃষ্ঠ থেকে চেপে রয়েছে। এগুলোকে আমরা বলি এক্সট্রিনজিক প্রোটিন। কারণ কি? কারণ এরা পুরোটা লিপিড বাইলেয়ারের ভেতরে ঢুকতে পারেনি, সেই জন্য এরা এক্সট্রিনজিক, অর্থাৎ এদিকের পৃষ্ঠ হলেও এরা এক্সট্রিনজিক, এদিকের পৃষ্ঠ থেকে দেখলেও কিন্তু এক্সট্রিনজিক। আর এই প্রোটিন অণুগুলো যেহেতু পুরোটাতেই রয়েছে এবং সেখানে কোনো রকম ফসফোলিপিড মলিকিউল কিন্তু আর নেই, সম্পূর্ণভাবে অনুপস্থিত, এই প্রোটিনগুলোকে আমরা বলি ইন্ট্রিনজিক। আর এই ইন্ট্রিনজিক প্রোটিনগুলো বিশেষভাবে কাজ করে চ্যানেল প্রোটিন হিসেবে। অর্থাৎ যেহেতু দেখাই যাচ্ছে পুরোটা জুড়ে আছে, অর্থাৎ কোনো পদার্থ বা কোনো উপাদান কোষ মনে করলো আমি ভেতরে নিয়ে যাব, সুন্দরভাবে এখানে আসবে, এলো বা একটা বস্তু এলো, এসে এখান দিয়ে চ্যানেলের মতো সুন্দর একটা গঠন তৈরি হয়ে যাবে, বস্তুটা ভেতরে চলে আসবে। এই জন্য ইন্ট্রিনজিক প্রোটিনকে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনও বলা হয়, আবার চ্যানেল প্রোটিনও বলা হয়, আবার ট্রান্সমেমব্রেন প্রোটিনও বলা হয়, যেহেতু ওদের কাজের উপর ভিত্তি করে। যেহেতু হ্যাঁ, প্রোটিন অণু কিন্তু প্রথম থেকেই চ্যানেলের মতো করে থাকে না, এদের মজাটা হচ্ছে এরা একটি পূর্ণ গঠন নিয়ে থাকে, এদের বাইরে বিভিন্ন রিসেপ্টর মলিকিউল থাকে বা গ্রাহক অণু থাকে, সেই গ্রাহক অণুর সাথে বাইরের উপাদান এসে যুক্ত হলো, যুক্ত হওয়ার সাথে সাথে প্রোটিনের ভেতরে কিছু ত্রিমাত্রিক গঠনের পরিবর্তন হয়, তখন ওর মধ্যে একটা চ্যানেল তৈরি হয়, সেই চ্যানেল বরাবর বাইরের পদার্থ বা বাইরের উপাদান এসে ভেতরে ঢুকলো, আবার ঠিক বেরোনোর সময় ওরা ওইভাবেই বেরোবে, এখানে রিসেপ্টর থাকে, এখানে রিসেপ্টর থাকে। এটা হচ্ছে ইন্টিগ্রাল বা ইন্ট্রিনজিক বা ট্রান্সমেমব্রেন বা চ্যানেল প্রোটিন, একটাই প্রোটিন। আরেক ধরনের প্রোটিনে আমরা দেখতে পাচ্ছি ফসফোলিপিড মলিকিউল রয়েছে, তার বাইরে সে গেঁথে রয়েছে, ফ্লুইড মোজাইক। যেহেতু মোজাইকের গঠনেও আমরা দেখি গাঁথা হয়ে থাকে বাইরে থেকে, এখানেও প্রোটিনটা বাইরে থেকে গাঁথা হয়ে আছে, কিন্তু সেখানে ভেতরে ফসফোলিপিড মলিকিউলটাও রয়েছে, এগুলোকে আমরা বলি এক্সট্রিনজিক প্রোটিন। এদেরও এখানে রিসেপ্টর থাকে। হ্যাঁ, ফসফোলিপিড মলিকিউলের দুটো অংশ, ফসফোলিপিড হেড, ফসফোলিপিড টেল। ফসফোলিপিড হেডটা হচ্ছে জলাকর্ষী অর্থাৎ হাইড্রোফিলিক। জলাকর্ষী কেন? কারণ এটা একটা পুরো গঠন, এর এদিকেও একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ, এদিকে পরিবেশ, এদিকে ভেতরের পরিবেশ, এদিকে বাইরের পরিবেশ, এদিকেও ফ্লুইড বা জল থাকতে পারে, এদিকেও ফ্লুইড থাকতে পারে, সেই দিকে এই হেডগুলো থাকে, সেই জন্য হেডগুলোকে বলা হয় হাইড্রোফিলিক বা জলাকর্ষী। হাইড্রো ওয়াটার, ফিলিক মানে পছন্দ করে। আর এই টেলগুলোকে বলা হয় জল বিকর্ষী বা হাইড্রোফোবিক। ফোবিয়া মানে ভয়, সেখান থেকে ফোবিক, আর হাইড্রো মানে ওয়াটার বা জল। ফসফোলিপিডের লিপিড বাইলেয়ারের মাঝে, ফসফোলিপিড টেলের মাঝে মাঝে কিছু পদার্থ, কিছু জৈব অণু থাকে, যেগুলো এই ফসফোলিপিড লেয়ারটাকে শক্ত হয়ে যেতে দেয় না। অর্থাৎ এই ফসফোলিপিড স্তরের বাইলেয়ারে ফসফোলিপিড টেলের মাঝে মাঝে আমরা একটি বিশেষ ধরনের জৈব অণু দেখতে পাই, যেগুলো এই স্তরটিকে বা পর্দাটিকে দৃঢ় শক্ত হয়ে যেতে দেয় না। অর্থাৎ পর্দাটির
সান্দ্রতা বা তারল্য বজায় রাখে, ফলে পর্দাটি ডাইনামিক ওয়েতে অর্থাৎ স্থিতিস্থাপকভাবে কাজ করতে পারে। আমরা তো চারদিকে শুনেই থাকি কোলেস্টেরল মানেই খারাপ, কোলেস্টেরল মানেই খারাপ, বাড়লে কিন্তু ক্ষতি। কিন্তু কোলেস্টেরল বাস্তবে না থাকলে আমাদের এই চামড়া এরকম হতো না, এটা কাঠের মতো শক্ত লাগতো। সেই জন্য কোলেস্টেরল কিন্তু এখানে হেল্প করে ফসফোলিপিড বাইলেয়ারের মাঝে থেকে এগুলোকে তারল্য প্রদান করা বা স্থিতিস্থাপকতা প্রদান করা। আর এটাই হচ্ছে সিঙ্গার এবং নিকেলসনের প্রোটিন লিপিড প্রোটিনের ফ্লুইড মোজাইক মডেল। এই কোষপর্দার গঠন কী, তার বিভিন্ন মডেল, কোন বিজ্ঞানী মডেলটা তৈরি করেছেন, সবই জানলাম। এখন আমরা জেনে নেব কোষপর্দার কাজ কী। কোষপর্দার প্রথম এবং সবথেকে বড় কাজ হচ্ছে কোষপর্দার ভেতরে প্রোটোপ্লাজম এবং নিউক্লিয়াস অর্থাৎ যা কিছু রয়েছে তাকে সেগুলোকে সুরক্ষা প্রদান করা এবং তার সাথে কোষের একটা আকৃতি ধরে রাখা। আর দ্বিতীয় কাজ হচ্ছে পর্দা যেহেতু রয়েছে, কোষপর্দা যেহেতু প্রভেদক ভেদ্য পর্দা, তাই সিলেক্টিভলি অর্থাৎ বেছে বেছে ঠিক যে উপাদানগুলো, যে বায়োমলিকিউলস, যে পুষ্টি পদার্থ যেগুলো আমরা খাই, সেগুলো যখন রক্তের স্রোতে স্রোতে আমাদের কলাস্থানিক জায়গায় চলে আসে, সেখান থেকে লসিকার মাধ্যমে সংবাহিত হয়ে কোষে কোষে পৌঁছতে হবেই। পুষ্টি পদার্থ আলটিমেটলি কোষে পৌঁছতে হবে, না হলে পুষ্টি পদার্থের কোনো মূল্য নেই। সেই পুষ্টি পদার্থগুলো যদি কোষের ভেতরে ঢুকতে না পারে, সেখানে কে কী করবে? তাহলে কোষের ভেতরে ঢোকার জন্য কাজটা করে দেয় কে? কোষ পর্দা করে দেয়। আর ঠিক সেগুলো ভেতরে ঢোকার পর যখন কোষ সেগুলো ব্যবহার করলো, ব্যবহার করার পর বিপাক ক্রিয়া ঘটলো, কোষীয় শ্বসন, তারপরে যে বর্জ্য বস্তু তৈরি হলো, অর্থাৎ একদিকে এটিপি তৈরি করতে হলো, এনার্জি তৈরি করতে হলো, তার সাথে কোষের ভেতরের গঠন তৈরি ধরে রাখার জন্য কিছু স্ট্রাকচারাল ইউনিট হিসেবে পুষ্টি পদার্থগুলোকে ব্যবহার করা হলো। তারপরে ওই ব্যবহার করার ফলে যে বর্জ্য পদার্থ তৈরি হলো সেইগুলোকে বের করতে হবে, সেই কাজটা কোষ পর্দা করিয়ে দেয়। আমরা জানি যে বাইক যখন চলবে, ইঞ্জিনে তেল যখন পুড়বে, সাইলেন্সার দিয়ে ধোঁয়াটা বের করতে হবে। অর্থাৎ কিছু যখন এনার্জি যেখানে আমরা এনার্জি তৈরি করতে গেলে কিছু ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হবেই এবং সেগুলোকে আমাকে বের করতে হবেই। যেই কারণে আমরা জীবরাও রেচন ক্রিয়া সম্পাদন করি, আমরা মূত্রত্যাগ করি, আমরা মলত্যাগ করি, আমাদের ঘাম তৈরি হয়, আমরা শ্বাস প্রশ্বাস নিই, অর্থাৎ নিচ্ছি একবার, বের করছিও একবার। নেওয়ার সময় আমরা নিচ্ছি, অক্সিজেনের পার্সেন্টেজ বেশি থাকছে, ভেতরে গিয়ে আমাদের কাজে লাগছে। ঠিক বের করার সময় যেটা বেরোচ্ছে যে নিঃশ্বাস বায়ুটা, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন এইগুলো বেশি থাকছে। ফলে কোষপর্দার ক্ষেত্রে, কোষের ক্ষেত্রেও তাই, কোষপর্দা সেই কাজটিই করে, ভেতরের বর্জ্য পদার্থটাকে বের করে দেয়। আর তৃতীয় কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস। এই দুটো টার্ম আমাদের এখানে জানা দরকার। কাজ বলেই দিয়েছি, কিন্তু এই দুটো টার্ম আমাদের জানা দরকার। ফ্যাগোসাইটোসিস হচ্ছে সাইটোসিস, সাইটো মানে সেল। আচ্ছা, আমি ওটা লিখে দিচ্ছি, ফ্যাগোসাইটোসিস অ্যান্ড পিনোসাইটোসিস। যখন ধরে নিলাম এটা একটা কোষ, প্রাণী কোষ, এটা কোষ পর্দা, কোষের কাছাকাছি কোনো কঠিন বস্তু বা কঠিন পদার্থ এসেছে, সেটি কোষের ভেতরে প্রবেশ করা দরকার। তখন কোষ কি করে? তার কোষ পর্দায় এইভাবে একটি ভাঁজ তৈরি করে। প্রথম স্টেপ, একটা ভাঁজ তৈরি হবে। নর্মালি কোষ ভাঁজ এভাবে থাকে না, নর্মালি কোষ বিভিন্ন আকৃতির হয়, গোলাকার, ডিম্বাকার, অনিয়তাকার হয়, কিন্তু একটা নির্দিষ্ট টোন বা একটা আকৃতি বজায় থাকে। যখনই একটা কঠিন পদার্থ এলো, তখন কোষ পর্দা এইভাবে ভাঁজ তৈরি হলো। তারপরে অর্থাৎ এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অনেকটা শৈবাল বা ব্যাকটেরিয়া, যেসব এককোষী জীব রয়েছে তাদের শারীরবৃত্তীয় ক্রিয়ার মতোই। একটা কঠিন বস্তু এলো, তার চারিদিকে
প্রথমে কোষপর্দা ভাঁজ তৈরি হয়ে ওটাকে আগে গহ্বরের দিকে নিয়ে আসবে, তারপরে ও কোষপর্দার সঙ্গে রিয়াকশান তৈরি করে ওখানে জুড়ে যাবে, তারপরে পদার্থটি ভেতরে ঢুকবে। এটা কঠিন বস্তুর জন্য হয় বলে এই প্রক্রিয়াটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। যখন কোষপর্দা কোষের ভেতরে তরল পদার্থ প্রবেশ করাবে তখন আমরা সেটাকে বলি পিনোসাইটোসিস। অর্থাৎ কঠিনের জন্য কঠিন বস্তু ফ্যাগোসাইটোসিস, আর তরল হলে পিনোসাইটোসিস। এই হলো মোটামুটি কোষপর্দা সম্পর্কে বেসিক এবং ফান্ডামেন্টাল কনসেপ্ট। এরপরে আমরা যাব সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম হচ্ছে আমাদের কোষের ভেতরে নিউক্লিয়াস এবং কোষীয় অঙ্গাণু ছাড়া প্রোটোপ্লাজমের যে অস্বচ্ছ, হালকা দানাদার কিন্তু সমসত্ব, অর্থাৎ যেখানেই থাকুক তার ঘনত্বটা সমান, সেই ধাত্রটাকে আমরা বলি সাইটোপ্লাজম। কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমের প্রধানত দুটো অংশ দেখা যায় অবস্থানের ভিত্তিতে। সাইটোপ্লাজমের যে অংশটি কোষপর্দার দিকে অর্থাৎ কোষের পরিধির দিকে, যেহেতু এটা পরিধি, কোষের পরিধির দিকে সাইটোপ্লাজমের যে অংশটি থাকে তাকে আমরা বলি একটোপ্লাজম। আর একটোপ্লাজমের মধ্যে কিন্তু দানাদার বস্তু বা দানাদার কোনো পার্টিকেলস কিছুই থাকে না, অর্থাৎ একটোপ্লাজম অংশটি হয় অদানাদার। কিন্তু কোষের নিউক্লিয়াসের দিকে অর্থাৎ কোষের কেন্দ্রের দিকে সাইটোপ্লাজমের যে অংশটি থাকে সেটিও সমসত্ব, কিন্তু ওর মধ্যে দানা থাকে, অর্থাৎ বিভিন্ন পার্টিকেলস থাকে। আমি এইটুকুর মধ্যেই দেখালাম। এটি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পর্দার মাঝে ছিদ্র থাকে, তাই এটা ছিদ্রযুক্ত নিউক্লিয় পর্দা। নিউক্লিয় জালিকা, নিউক্লিয় লাশ অর্থাৎ নিউক্লিয়াস। নিউক্লিয়াস সংলগ্ন সাইটোপ্লাজমের যে অংশটি রয়েছে তাকে আমরা বলি এন্ডোপ্লাজম। আর এন্ডোপ্লাজমটি দানাদার হয়। একটোপ্লাজম অর্থাৎ পরিধির দিকে যেটি রয়েছে সেটি অদানাদার হয়। এটি গেল প্রাণী কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আলাদা আর কিছুই না। আমরা যদি এটাকে উদ্ভিদ কোষ বানিয়ে নিই কোনো সমস্যা নেই। ধরেই নিলাম এটি উদ্ভিদ কোষ, কোষ পর্দা সংলগ্ন রয়েছে, কোষ প্রাচীর সংলগ্ন রয়েছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমের একটি অতিরিক্ত অংশকে নামকরণ করা হয়েছে, যেটিকে আমরা বলি টোনোপ্লাজম। টোনোপ্লাজম কোনটা না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা ভ্যাকুওলের অস্তিত্ব কিন্তু দেখতে পাই, অর্থাৎ বৃহদাকার ভ্যাকুওলের অস্তিত্ব দেখতে পাই। সেই বৃহদাকার ভ্যাকুওলের দিকে, ভ্যাকুওলের পর্দার চারিদিকে সাইটোপ্লাজমের যে অংশটি থাকে সেই অংশটিকে আমরা বলি টোনোপ্লাজম। এই হচ্ছে মোটামুটি সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের মধ্যে প্রোটিন নির্মিত কিছু তন্তু এবং মাইক্রোটিউবিউলস থাকে। প্রোটিন নির্মিত তন্তু এবং মাইক্রোটিউবিউলস এই দুটো প্রধান ভূমিকা রাখে কি না, সাইটোপ্লাজম যে কোষের চারিদিকে, কোষের ভেতরে পুরোটা জুড়ে সাইটোপ্লাজম রয়েছে সেটাকে একটা দৃঢ়তা দিয়ে কোষটাকে আকৃতি প্রদান করতে হবে। না হলে তো যে কোনো সময় চাপ পড়লে, ধরা যাক এদিক থেকে একটু চাপ দেওয়া হলো, যান্ত্রিক চাপ প্রদান করা হলো, দেখা গেল কোষটি এরকমভাবে মুড়ে গিয়েছে, তারা উঠতেই পারবে না, ও মোড়া হয়েই থেকে যাবে। মানে এখানে যদি আমাদের কেউ মারে, মানে কোনো শিক্ষক ক্লাসে ছাত্রকে এভাবে মারলো, দেখা গেল 7 দিন পর্যন্ত তার চামড়া ওখানে ভাঁজ হয়ে থেকে গেছে। কারণ কি, তার মাইক্রোটিউবিউলস এবং প্রোটিন ফাইবারগুলো ওখানে অভাব বা নেই। এটা হয় বিভিন্ন রোগের ক্ষেত্রে, এটাও হয়। কিন্তু কোষের আকৃতি, কোষের যথার্থ আকৃতি এবং তার দৃঢ়তা প্রদান করার জন্য, যান্ত্রিক দৃঢ়তা প্রদানের জন্য কোষের ভেতরে মাইক্রোটিউবিউলস এবং প্রোটিন ফাইবার থাকে। প্রোটিন ফাইবার প্লাস মাইক্রোটিউবিউলস, বা যেটাকে আমরা বলতে পারি প্রোটিন নির্মিত অনুতন্তু, প্রোটিন নির্মিত তন্তু এবং অনুতন্তু, দুরকম তন্তু থাকে
যেইগুলো অনুনালিকা, প্রোটিন নির্মিত তন্তু, প্রোটিন ফাইবার এবং অনুনালিকা, এই দু ধরনের সাংগঠনিক উপাদান কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এবং আকার এবং আকৃতি বজায় রাখতে সাহায্য করে। এই হলো মোটামুটি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের কাজ, সাইটোপ্লাজম ধাত্র, ওর কাজ একটাই, কোষের ভেতরে যা কিছু রয়েছে সমস্ত অঙ্গাণু সব কিছুকে ভাসিয়ে ধরে রাখা। অর্থাৎ তোমরা ধরতে পারো যে একটি বল যার ভেতরটা পুরোটা ফাঁপা, ভেতরে রয়েছে ফ্লুইড এবং সেই ফ্লুইডে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো, নিউক্লিয়াসগুলো ভাসছে। কেউ কিন্তু এক জায়গায় জড়ো হয়ে ভেতরে পড়ে যায়নি। আর ওইগুলোকে ভাসিয়ে রাখার জন্য আমাদের সাইটোপ্লাজম সাহায্য করে। তার সাথে সাইটোপ্লাজম কোষের ভেতরে কোনো অণু বা পদার্থ প্রবেশ করলে তাকে পৌঁছে দেওয়া। অর্থাৎ ধরে নাও এখানে মাইটোকন্ড্রিয়া রয়েছে, আমরা সকলেই জানি মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্র সম্পাদিত হয়, অর্থাৎ কোষীয় শ্বসন সম্পাদিত হয়, যেখান থেকেই এটিপি তৈরি হয়। সেই এটিপি কোষ সব জায়গায় কাজে লাগায় এবং আমরাও সেই এটিপির বলে, অন্তত আমি যখন কথা বলছি ওই এটিপিটা তৈরি হচ্ছে বলেই কিন্তু। তো এই যে এটিপি তৈরি হওয়ার জন্য লাগবে কি, কোষীয় শ্বসনের জন্য গ্লুকোজ লাগবে। সেই গ্লুকোজ তো ওখানে সবসময় থাকে না, গ্লুকোজকে আসতে হবে। তো গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করলো, সাইটোপ্লাজমে এলো, ধরা যাক এখানে গ্লুকোজ প্রবেশ করেছে, জি প্রবেশ তো করেছে, কিন্তু যদি তরল না হয়, সাইটোপ্লাজম না থাকে, তখন ওই মাইটোকন্ড্রিয়ার কাছে আসবে কি করে? তো সাইটোপ্লাজমের কাজ হবে কি না, ওকে ওখান থেকে মাইটোকন্ড্রিয়ার কাছে চলে এলো। অর্থাৎ যেহেতু তরল, তাই ওর ওখান দিয়ে সব কিছুই ভাসতে পারে। ফলে কোষের ভেতরে সমস্ত পদার্থ, অণু, যে কোনো পার্টিকেলস সব কিছুর সর্বত্র প্রবাহ বজায় রাখার জন্য সাইটোপ্লাজমের ভূমিকা প্রয়োজন। তার সাথে সাইটোপ্লাজম, এটা আমাদের উত্তর লিখতে গেলে লাগে, কিন্তু এটা একই কথা বারবার বলতে হয়, এটা সব জায়গায় প্রায় লাগে। সাইটোপ্লাজম কী করবে? কোষের ভেতরে আয়তন, তার আকৃতি, তার আকারকে বজায় রাখবে। সবাই একই কাজ করে। এতক্ষণ পর্যন্ত যা পড়লাম, কোষ পর্দা, তারও আকৃতি, আকার, আয়তন ধরে রাখতে হবে, ধরে রাখা সাহায্য করে। কোষ প্রাচীর, তারও একই কাজ, মানে একটা কাজ প্রত্যেকের কমন। সাইটোপ্লাজমেরও সেই একই কাজ রয়েছে একটা, যেটা হচ্ছে কোষের আকার, আকৃতি এবং আয়তনকে বজায় রাখা। অর্থাৎ একটা সুষম আকৃতি বজায় রাখা, যাতে কোষটি সঠিকভাবে তার সমস্ত কাজগুলো সম্পাদন করতে পারে। ব্যাস, এই হলো সাইটোপ্লাজম। এরপরে আমরা চলে যাব নিউক্লিয়াস। হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা নিউক্লিয়াসের গঠনটা আগে দেখে নেব চিত্র সহযোগে, আর ঠিক তারপরে তার কাজ জানব এবং কিছু বিশেষ খুঁটিনাটি তথ্য জানব। তো প্রাণী কোষের নিউক্লিয়াস হোক আর উদ্ভিদ কোষের নিউক্লিয়াস হোক, ফারাকটা একটা রয়েছে। সাধারণত নিউক্লিয়াসটি এইরকমই হয়। আমি ধরে নিলাম এটি একটি ইউক্যারিওটিক কোষের বা আদর্শ কোষের নিউক্লিয়াস। প্রথমেই গঠনগত দিক থেকে আমরা বাইরে থেকে ভেতরে যাব। বাইরে দেখতে পাবো নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা একটি দ্বিস্তরীয় পর্দা। স্বাভাবিকভাবেই দুটো স্তর থাকবে, একটি বাইরে এবং একটি ভেতরের দিকে, এবং মাঝখানে যে স্পেসটা থাকে তাকে আমরা বলি পেরিনিউক্লিয়ার মেমব্রেনাস স্পেস বা পেরিনিউক্লিয়ার স্পেস। সেখানে কিছু ফ্লুইড থাকে। আর এটা সবসময় জানবে বায়োলজিক্যাল সায়েন্সে বা লাইফ সায়েন্সে, যেখানে যেখানে পর্দা দেখবে, দুটো পর্দা দেখবে, মানে দুটো স্তর, মাঝখানে কিছু না কিছু থাকবে, আইদার ফ্লুইড অর এয়ার। কিন্তু যেহেতু কোষের ভেতরে পুরোটাই তরল, সেখানে দুটো পর্দার মধ্যে তরল থাকতেই হবে এবং একটি স্পেস যেহেতু রয়েছে, তরল আছে। আর ওই তরলের কাজ কি না, দুটো পর্দার মধ্যে যাতে ঘর্ষণজনিত কোনো সমস্যা তৈরি না হয়, সেই কারণে ওই তরলটি আমাদের সেই কাজে সাহায্য করে, বা সেদিক থেকে কোষ পর্দাটিকে বা নিউক্লিয়ার পর্দাটিকে রক্ষা করে। কোষ পর্দা না, নিউক্লিয়ার পর্দাটিকে রক্ষা করে। নিউক্লিয় পর্দায় মাঝে মাঝেই ছিদ্র থাকে। এটি প্রকৃতপক্ষে, এই চিত্রটি একটি প্রস্থচ্ছেদের বা লম্বচ্ছেদের হোক আর প্রস্থচ্ছেদের হোক, নিউক্লিয়াসটিকে আমরা যেভাবেই কাটি, অর্থাৎ এটি যদি একটি নিউক্লিয়াস হয়, আমি যদি মাঝখান থেকে এভাবেও কেটে ফেলি বা এখান থেকেও কাটি, যেভাবেই কাটি আমরা এইভাবে গঠনটি দেখতে পাবো।
নিউক্লিয় পর্দা, তার মাঝে মাঝেই থাকবে নিউক্লিয় ছিদ্র পর্দার মাঝে, কিন্তু ওটিকে আমরা গঠনগত দিক থেকে নিউক্লিয়াসের গঠন হিসেবে ধরবো না, নিউক্লিয়াসের গঠনগত অংশ হিসেবে নিউক্লিয় ছিদ্রকে ধরবো না। আমি শুধুমাত্র তোমাদের দেখিয়েছি যে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ছিদ্র থাকে। তার ভেতরে থাকবে নিউক্লিয় পর্দার ভেতরে নিউক্লিয় প্লাজম পুরোটা জুড়েই, বা নিউক্লিয় রস পুরোটা জুড়েই থাকছে নিউক্লিয় রস। নিউক্লিয় পর্দা হলো, নিউক্লিয় রস হলো। আর একদম কেন্দ্রে কিন্তু থাকে না। আমি যদিও চিত্রটি এঁকেছি, নিউক্লিয় লাসের চিত্রটি কেন্দ্রে, কিন্তু কেন্দ্রে সবসময় থাকে না, যে কোনো দিকে, পরিধির দিকেও থাকতে পারে, কেন্দ্রেও থাকতে পারে। এক কথা, নিউক্লিয়াসের ভেতরে থাকে নিউক্লিয় লাস। নিউক্লিয় লাস হচ্ছে যখন এক প্রকৃতপক্ষে কোষের ভেতরে কি কি গঠন, কোষ পর্দার কী গঠন, সেগুলো জানতে হলে একটি বিশেষ ট্রিটমেন্ট করা হয়। ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিনের গ্রাম স্টেইন তোমরা কি শুনেছো? হয়তো জানবে ব্যাকটেরিয়াকে আমরা এটা পড়েই থাকি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আজকাল তো রোগ জীবাণুর অভাব নেই, চিরকালই রয়েছে, কিন্তু আমরা সবসময় বলি আজকাল অভাব নেই। আজকাল অভাব সত্যিই নেই, প্রচুর রোগ জীবাণু, প্রচুর ব্যাকটেরিয়া, এই অ্যান্টিবায়োটিক, এই ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। এমনকি যারা বায়োলজি পড়েও নি তারাও জানে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, শুনেই থাকবে। তো ক্রিস্টাল ভায়োলেট, তো কোষের ভেতরে কোষীয় অঙ্গাণু সহ কোষের ভেতরে গঠনকে দেখতে হলেও আমাদের কোষকে প্রথমে রঞ্জিত করতে হয়, অর্থাৎ বিশেষ কালার দিয়ে ওটাকে কালারফুল করতে হবে। তখন দেখা যাবে যে কোন অংশটি কী কালার নিচ্ছে। দেখা যায় যে কোষের নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয় লাস যে অংশটিকে আমরা বলি, এই অংশটি সব থেকে গাঢ় রং ধারণ করে। এই গাঢ় রং ধারণ করে এবং ওর ভেতরে আর আলো পৌঁছতে পারে না, ফলে ওর ভেতরে কী আছে সেইভাবে দেখা যায়নি, কিন্তু এর একটি গাঢ় রঞ্জিত অংশ থাকে যেটিকে আমরা বলি নিউক্লিয় লাস। এছাড়া থাকছে নিউক্লিয় রস, তো আমরা বলেছি নিউক্লিয় জালিকা। এখন নিউক্লিয় জালিকাটি কি? সব জায়গায় শুনছি জালিকা, কোষের ভেতরেও জালিকা, এখানে নিউক্লিয়াসের ভেতরেও জালিকা। নিউক্লিয়াসের ভেতরের জালিকাই কিন্তু সব কিছু, বলতে পারো আমাদের সব কিছুই এই জালগুলোই। এই জালগুলোই হচ্ছে প্রকৃতপক্ষে একটি কোষের ভেতরের জেনেটিক মেটেরিয়াল বা জিনগত বস্তু আমরা যেটাকে বলে থাকি, এই জালগুলোই, এইগুলো এক প্রকৃতপক্ষে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু। এখন এরা নিউক্লিয় রসের ভেতরে ছড়িয়ে রয়েছে, কিন্তু কোষ বিভাজনের একটি বিশেষ পর্যায়ে ওরা একত্রিত হয় এবং আরও ঘন হয়ে ওরা ক্রোমোজোম তৈরি করে। সেটি আমরা কোষ বিভাজনে গেলে আমরা দেখব। এখন এই নিউক্লিয় জালিকা যে অংশগুলো নিউক্লিয় পর্দার পরিধির দিকে রয়েছে, অর্থাৎ নিউক্লিয় পর্দার দিকে রয়েছে, সেখানে কিছু আমরা বিশেষ প্রোটিনের গঠন দেখতে পাই, বিশেষ প্রোটিন নির্মিত জালিকার গঠন দেখতে পাই, যেটা এই নিউক্লিয়াসকে তার স্বাভাবিক আকৃতি ধরে রাখতে সাহায্য করে, যেগুলোকে আমরা ল্যামিন প্রোটিনও বলতে পারি, বা ল্যামিন প্রোটিন নির্মিত জালিকাও বলতে পারি। এবারে আমরা আসবো নিউক্লিয়াসের কাজ। নিউক্লিয়াসের কাজ, এক কথায় বলা যায় নিউক্লিয়াস হলো কোষের সব কিছুর নিয়ন্ত্রক হিসেবে আমরা বলি, সব কিছু নিয়ন্ত্রণ করে। কোষের ভেতরে কিভাবে প্রোটিন সিনথেসিস হবে, লিপিড সিনথেসিস হবে, কোথায় গ্লুকোজ ভাঙবে, কোথায় এটিপি তৈরি হবে, এভরিথিং কন্ট্রোল করছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ, আরএনএ এবং প্রচুর উৎসেচক থাকে, এবং তারা বিভিন্নভাবে কোষের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এছাড়া ডিএনএকে আমরা জানি আমাদের জিনকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। আমাদের ক্ষেত্রে অর্থাৎ ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে ডিএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করে, তাই বংশগতির ধারক এবং বাহক হিসেবেও কিন্তু নিউক্লিয়াসের একটা ভূমিকা রয়েছে। নিউক্লিয়াসের আরেকটি খুব ভালো কাজ হচ্ছে কোষ বিভাজনে অংশ নেওয়া, সাহায্য করা। অনেক জায়গাতে আমরা পড়ে থাকি, কিন্তু সেটা বলবো না, কারণ কোষ বিভাজনটি ঘটে এই ব্যক্তিটি আছে বলেই কোষ বিভাজন হয়। আমরা এত বড় হই তো আমরা জন্মাই না, কিন্তু আমরা এত বড় হই। সমস্ত জীবই আকার আকৃতিতে ক্রমশ বড় হচ্ছে, আকার আকৃতিতেও বড় হচ্ছে, সব কিছুতেই বড় হচ্ছে, এই নিউক্লিয়াস আছে বলেই। তাই কোষ বিভাজনের সাহায্য করে না, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কোষ বিভাজনটি ঘটাতে সবথেকে বেশি ভূমিকাই রয়েছে নিউক্লিয়াসে।
এরপরে রাইবোজোম তৈরিতে নিউক্লিয়াসের বিশেষ একটা কাজ রয়েছে। রাইবোজোম সৃষ্টিতে বা রাইবোজোম উৎপাদনে নিউক্লিয়াসের একটি বিশেষ ভূমিকা রয়েছে। নিউক্লিয় লাশের ভেতরে আরএনএ তৈরি হয়, সেই আরএনএ নিউক্লিয় লাশ থেকে নিউক্লিয় রসে বাইরে এলো। বাইরে আসার পরে নিউক্লিয় রসের মধ্যে বিশেষ বিশেষ রাইবোজোমাল প্রোটিন থাকে। সেই রাইবোজোমাল প্রোটিন ওই আরএনএর সাথে একসাথে বিক্রিয়া করে, অর্থাৎ একসাথে যুক্ত হয়ে তৈরি করে রাইবোজোম। সেই রাইবোজোম আমরা জানি কেউ কেউ, অথবা আমরা পরে জানবো, রাইবোজোম কিন্তু প্রোটিন, কোষের ভেতরে প্রোটিন তৈরিতে রাইবোজোমের ভূমিকা সর্বাধিক। এই হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গঠন এবং নিউক্লিয়াসের কাজ। ওকে স্টুডেন্টস, মাইটোকন্ড্রিয়া এমন একটি কোষীয় অঙ্গাণু, ব্যতিক্রমী কোষীয় অঙ্গাণু, যে কিন্তু নিজেকে বিভাজিত করতে সক্ষম, অর্থাৎ স্ববিভাজনশীল কোষীয় অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু প্লাস্টিড থাকে, প্রাণী কোষে থাকে না, তাই প্লাস্টিডও কিন্তু নিজেকে বিভাজন করতে সক্ষম হয়। এটি কিন্তু এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিকের জন্য একটি স্টার মার্কড পয়েন্ট। মাইটোকন্ড্রিয়ার গঠনে এটা একটি প্রস্থচ্ছেদের চিত্র। এখানে আমরা দেখব মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিপর্দাবৃত বা দ্বিস্তরীয়, দ্বিপর্দাবৃত বলার থেকে এটা বলাটা খুব ভালো হয়, দ্বিস্তরীয় পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। এটি বাইরের স্তর বা বাইরের পর্দা। এই বাইরের পর্দাটি ভেতরে অন্তঃপর্দা দিয়ে ঘেরা হয়ে মাইটোকন্ড্রিয়ার আসল ধাত্রটি রয়েছে। মাইটোকন্ড্রিয়ার যে ধাত্র, সেই ধাত্রের মধ্যে রাইবোজোম বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। এই লাল ডট, এগুলো হচ্ছে রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার মধ্যে সাইক্লিক ডিএনএ বা চক্রাকার ডিএনএ বর্তমান থাকে, আর সেই কারণেই কিন্তু মাইটোকন্ড্রিয়া নিজেকে রেপ্লিকেট করতে পারে, বা সেলফ রেপ্লিকেবল সেল অর্গানেল হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার বাইরের দিকে কিছু গোলাকার ফাঁপা বস্তু থাকে, যেগুলোকে আমরা বলি পার্সনের অধ একক বা পার্সনস সাব ইউনিট। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা তার কেন্দ্রের দিকে বা ভেতরের গহ্বরের দিকে আঙুলের মতো প্রবর্ধক তৈরি করে, ভাঁজ করে গিয়ে আঙুলের মতো প্রবর্ধক তৈরি করে, যেগুলোকে আমরা বলি ক্রিস্টি, এবং এক বচন অর্থাৎ এক একটি প্রবর্ধককে আমরা বলি ক্রিস্টা। মাইটোকন্ড্রিয়ার মাইটোকন্ড্রিয়ার পর্দার দুটো স্তরের মাঝে স্পেস থাকে, যেটিকে আমরা বলি পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। ক্রিস্টিতে মাইটোকন্ড্রিয়ার ধাত্রের দিকে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার যে সারফেসটি রয়েছে, সেই সারফেসে কিছু দানাদার অংশ প্রথিত হয়ে থাকে, যেটা দেখতে অনেকটা টেনিস র্যাকেটের মতো। সেই পার্টিকেলগুলোকে আমরা বলি F1 পার্টিকেল, বা ওর আরও নাম রয়েছে ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট বা ফার্নান্ডেজ মোরান অধ একক, বা অক্সিজমও বলে থাকি ওগুলোকে আমরা। অক্সিজম বলার কারণ ওখানে অক্সিডেশন বা কোষীয় জারণ ক্রিয়াগুলো সম্পন্ন হয়, সেই জন্য ওগুলোকে আমরা বলি অক্সিজম। এখন আমরা মাইটোকন্ড্রিয়ার কাজগুলো জেনে নেব। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয় কেন? এই প্রশ্নগুলো থাকে যে পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরি হয়। এটিপি তৈরির প্রয়োজনীয় উৎসেচকগুলি মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র সম্পাদিত হয়। ওখানে গ্লুকোজের ভাঙন ঘটে, এটিপি তৈরি হয়। এর সাথে মাইটোকন্ড্রিয়ার আরেকটি ভালো কাজ রয়েছে, যেটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ। মাইটোকন্ড্রিয়ার মধ্যে অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস সম্পন্ন হয়, এবং মাইটোকন্ড্রিয়াই কিন্তু সাহায্য করে কোষের সাইটোপ্লাজমে ক্যালসিয়াম জমা হবে, অর্থাৎ ক্যালসিয়াম লাগে আমাদের সব কিছুতে। এটিপি তৈরি হতে গেলে ক্যালসিয়াম লাগে, যেটা ক্লাস 9ম শ্রেণীর সিলেবাসে নেই, কিন্তু এটিপি তৈরি হতে গেলে ক্যালসিয়াম লাগবে। ক্যালসিয়াম এমন একটি আয়ন
তোমরা জেনে রাখো। তাই ক্যালসিয়াম শরীরে অভাব হতে দিও না, কারণ ক্যালসিয়ামই কিন্তু আমাদের পেশির শক্তি, পেশির দৃঢ়তা, পেশির গঠন, এছাড়া নার্ভ বা আমাদের যে নিউরন রয়েছে, একটি নিউরন থেকে আরেকটি নিউরন কানেকশান তৈরি হবে, সংযোগ হবে, খবর আদান প্রদান হবে। ক্যালসিয়ামের ভূমিকা সর্বত্র অনবদ্য। এই ক্যালসিয়াম কিন্তু কোষের ভেতরে সঞ্চিত হয় একমাত্র মাইটোকন্ড্রিয়ার দ্বারাই। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ তো জানলাম, তো তোমাদের সুবিধের জন্য আমি পরপর পয়েন্ট ওয়াইজ কাজগুলো বলে দিচ্ছি। প্রথম কাজ, কোষীয় শ্বসন, ক্রেবস সাইকেল এর মাধ্যমে এটিপি তৈরি করা, যে কারণে আমরা একে বলি, মাইটোকন্ড্রিয়াকে বলি পাওয়ার হাউস অফ দ্য সেল। দ্বিতীয় কাজ, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডস। ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে কাজ করতে হলে তার অক্সিডেশন বা জারণটা খুব দরকার, আর ফ্যাটি অ্যাসিডের এই বিশেষ জারণকে বলা হয় বিটা অক্সিডেশন, সেটা সম্পন্ন করে মাইটোকন্ড্রিয়া। দুটো কাজ। তৃতীয় কাজ, অক্সিডেশন অফ অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিডের জারণ। অ্যামাইনো অ্যাসিডের জারণ যদি না হয়, সেই অ্যামাইনো অ্যাসিড কিন্তু কাজ করবে না আমাদের শরীরে। আমাদের শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য অ্যামাইনো অ্যাসিডের জারণ অত্যন্ত প্রয়োজন, সেটি সম্পন্ন করে মাইটোকন্ড্রিয়া। তার সাথে মাইটোকন্ড্রিয়া কী করে, কোষের ভেতরে যে ফ্যাটগুলো থাকে সেই ফ্যাটগুলো থেকে শক্তি তৈরি করে, ফ্যাটি সাবস্টেন্সগুলো থেকে, ফ্যাটি ম্যাটারগুলো থেকে শক্তি তৈরি করার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া কাজ করে। এছাড়া কোষের সাইটোপ্লাজমে, শেষ পয়েন্ট, কোষের সাইটোপ্লাজমে ক্যালসিয়াম ডিপোজিশন বা ক্যালসিয়াম জমা করার জন্য মাইটোকন্ড্রিয়া সাহায্য করে বা মাইটোকন্ড্রিয়া অংশ নেয়। এইগুলোই মাইটোকন্ড্রিয়ার কাজ। ওকে স্টুডেন্টস, প্লাস্টিড একটি কোষীয় অঙ্গাণু, যেটি আমরা প্রধানত উদ্ভিদ কোষেই দেখতে পাই। প্লাস্টিডের গঠনগত দিক থেকে দুটোই অংশ, স্ট্রোমা এবং গ্রানা। স্ট্রোমা অর্থাৎ ধাত্র, গ্রানা অর্থাৎ দানাদার অংশ। অ্যাকচুয়ালি গ্রানা শব্দটি গ্র্যানিউল শব্দ থেকে এসেছে, গ্র্যানিউল মানে দানা। এই যে স্ট্রোমা, ধাত্র, এটি আমরা প্লাস্টিড যদি ধরেই নিই, প্লাস্টিড এর ভেতরে ধাত্র বা তরল অংশ রয়েছে, তার মাঝে মাঝে আমরা থাইলাকয়েডের, এটি একটি থাইলাকয়েড, এই থাইলাকয়েড এইভাবে স্তরীভূত হয়ে একটি গ্রানাম তৈরি করে। সেই এক একটি গ্রানাম যখন স্ট্রোমা ল্যামেলি দ্বারা যুক্ত হয়ে পুরো গঠনটি তৈরি করছে, সেটিকে আমরা একসাথে বলি গ্রানা, আর বাকি তরল অংশটিকে আমরা বলি, ধাত্র অংশটিকে বলি স্ট্রোমা। তাহলে কি দেখলাম, একসাথে পুরো গঠনটিকে আমরা বলছি গ্রানা বহুবচনে গ্রানা, তার এক বচন হচ্ছে গ্রানা। কোনগুলো? এক একটি স্তরগুলোকে। আর তার মাঝে এক একটি পর্দাকে যদি আমরা ধরে নিই, সেটিকে আমরা বলি থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যেই কিন্তু ক্লোরোফিলগুলো থাকে, ক্লোরোফিল পার্টিকেলস এই থাইলাকয়েডের মধ্যেই থাকে। প্লাস্টিডও একটি স্ববিভাজনক্ষম কোষীয় অঙ্গাণু। প্লাস্টিডের মধ্যেও সাইক্লিক ডিএনএ বা চক্রাকার ডিএনএ থাকে। প্লাস্টিড উদ্ভিদের ক্ষেত্রে 3 ধরনের রং প্রকাশ করে। যখন প্লাস্টিডটি সাদা রং সৃষ্টি করে উদ্ভিদের ক্ষেত্রে, তখন সেই প্লাস্টিডটিকে আমরা বলি লিউকোপ্লাস্ট। লিউকো মিন্স হোয়াইট। আরেক ধরনের প্লাস্টিড থাকে যেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট কোনগুলো? যেগুলো সবুজ বর্ণ সৃষ্টি করে, সেগুলোকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। আর আরেক ধরন, তৃতীয় রকমের প্লাস্টিড থাকে, যেটিকে আমরা বলি ক্রোমোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড বাকি অন্য রঞ্জকগুলোর রঙকে প্রকাশ করে। সাধারণত বলে থাকি আমরা লাল, কিন্তু লাল না, ওখানে বিভিন্ন কম্পাঙ্কের অন্যান্য রঙগুলো থাকে। লিউকো সাদা, ক্লোরো সবুজ, আর ক্রোমো আমরা লাল ধরে নিতে পারি। যেমন আলুর ক্ষেত্রে, আলু আমরা কেটে দেখেছি সাদা, আলু কিন্তু লাল হয় না। যদি হয়ে থাকে সেটা পচা আলু। স্বাভাবিক আলু কিন্তু সাদা হয়,
আলুর ক্ষেত্রে থাকে লিউকোপ্লাস্ট, কারণ ওখানে ওই সাদা রং তৈরির জন্য দায়ী কিছু বিশেষ রঞ্জক পদার্থ সঞ্চিত হয় এই প্লাস্টিডের মধ্যেই। আর সেই প্লাস্টিড যখন আলুর ক্ষেত্রে থাকে সেটা সাদা রঙকে প্রকাশ করে, তাই আলু দেখতে সাদা। আচ্ছা, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি গাছের রং সবুজ, গাছের সব অংশের রঙই প্রায় সবুজ। কিছু কিছু ক্ষেত্রে যদি বিভিন্ন রঙের ফুল না তৈরি হয়, বা যদি কুমড়ো ফুলের রঙটা একটু হলদেটে না হতো, তাহলে আমরা ওখানেও সবুজ দেখতে পেতাম। তো গাছের পাতায় যে সবুজ রং দেখতে পাচ্ছি কাণ্ডে সর্বত্রই, সেই সবুজ রং প্রকাশ করার জন্য দায়ী রঞ্জকটি এই প্লাস্টিডের মধ্যে সঞ্চিত হয়ে ক্লোরোপ্লাস্ট গঠন করায়। সেই ক্লোরোপ্লাস্টই সবুজ রংটিকে প্রকাশ করে। এছাড়া রয়েছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট সাদা আর সবুজ ছাড়া বাকি অন্যান্য যা রং দেখি আমরা সবগুলোকে আমরা ক্রোমোপ্লাস্টের মধ্যে ফেলব। যেমন যদি ধরি অপরাজিতা ফুলের দুটো কালার হয় সাধারণত, একটি সাদা আরেকটি নীল রঙের হয়। এই নীল রঙটি কোত্থেকে এলো? নীল রঙটি কিন্তু এই ক্রোমোপ্লাস্ট থাকার কারণে ওর রঙটি হয়ে গেল নীল, অর্থাৎ ওখানে ওই রঞ্জকটি প্লাস্টিডের ভেতরে সঞ্চিত হয়েছে, সেখান থেকে তার নীল রং প্রকাশ পেয়েছে। এখন প্লাস্টিডের কাজ তো কিছু থাকবেই, কোষীয় অঙ্গাণু রয়েছে মানে কাজও রয়েছে। প্লাস্টিডের কাজের মধ্যে আমরা দেখতে পাবো এর প্রধান কাজই হচ্ছে খাদ্য সঞ্চয় করা। যত রকমের পার্টিকেলস থাকে, আমাদের নিউট্রিশনাল পার্টিকেলস বলতে পারি আমরা, সেই পার্টিকেলগুলোকে জমা করার কাজ হচ্ছে প্লাস্টিডের। এ শুধু জমা করবে, এই যে এত স্তরে স্তরে থাকে, এত ধাত্র থাকে, এর কাজ জমা করবে। আর জমা হয় বলেই কিন্তু এই রঙগুলো প্রকাশ করতে পারে। আলুর মধ্যে প্রচুর পরিমাণে শ্বেতসার থাকে। শ্বেত মানে কি? ওখান থেকেই বুঝতে পারছি যে ওর ভিতরে একটা সাদা সাদা ব্যাপারটা আছে, সেই জন্য ওটা কিন্তু লিউকোপ্লাস্ট। ঠিক আছে, তাহলে খাদ্য জমা করা হলো ক্লোরোপ্লাস্টের একটি বিশেষ কাজ। আচ্ছা, জমা তো করলো, কিন্তু তৈরি হলো কোথায়? তাহলে আমরা ধরে নিলাম না, এটাও জেনে রাখো ও কিন্তু খাদ্য সংশ্লেষও করতে পারে। অর্থাৎ খাদ্য সংশ্লেষ করা, খাদ্য জমা করা, এই দুটো কাজই করে প্লাস্টিড। আর যেহেতু আমরা দেখলাম যে বিভিন্ন রং প্রকাশ করতে প্লাস্টিডের ভূমিকা রয়েছে, তাই উদ্ভিদকে বর্ণ প্রদান করা প্লাস্টিডের কাজ এভাবে আমরা বলবো না। তবে এটা পরীক্ষায় তোমরা লিখবে না যে উদ্ভিদকে রঞ্জিত করা প্লাস্টিডের কাজ, বা উদ্ভিদকে বর্ণ প্রদান করা বা রং প্রকাশ করা প্লাস্টিডের কাজ, সেটা বলো না। কারণ প্লাস্টিডের ওটা কাজ না। প্লাস্টিড থাকে, ওর ভেতর খাদ্য সঞ্চিত হয়, বিভিন্ন রঞ্জক সঞ্চিত হয়, ফলে আমরা দেখতে পাই সবুজ, হলুদ, নীল, বেগুনি, লাল ইত্যাদি ইত্যাদি। তাই ওটা কাজের মধ্যে তোমরা ধরবে না। কাজ প্রধানত দুটোই, খাদ্য সংশ্লেষ, খাদ্য সঞ্চয়। আর একটা বড় ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে থাইলাকয়েড। এটা আমি শেষে শেষে যে থাইলাকয়েডটি কি? থাইলাকয়েড একটি পর্দাবৃত থলি। এ কিন্তু পর্দা না, কিন্তু একটা থলির মতো। এই থলির ভেতরে কিছু জায়গা থাকে, সেই থলির ভেতরে থাকে আসল একটা ব্যক্তি, সে হচ্ছে আমাদের ক্লোরোফিল। এখন ক্লোরোফিলের কি কাজ আশা করছি তোমরা এতদিনে ক্লাসে পড়ে জেনেছো। সূর্যের আলো আসবে, সেখান থেকে ক্লোরোফিল তার রশ্মিকে শোষণ করবে, সেখান থেকে তার শক্তি তৈরি হবে, এবং অনেক প্রসেস রয়েছে যেটাকে আমরা তারপরে কোষীয় শ্বসনে সে ঢুকবে, এভাবে রয়েছে। তো ক্লোরোফিলটা কোথায় অবস্থান করে? যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে যে ক্লোরোফিল কোষের কোথায় অবস্থান করে, আমরা বলতেই পারি, দেখো এখানে উত্তর কীভাবে হয়, বিভিন্ন স্তরে উত্তরগুলো দিতে পারি। প্রথমেই বলতে পারি যে ক্লোরোফিল কোষের মধ্যে থাকে। উত্তরটা ঠিক, কিন্তু যথার্থ নয়। আবার এটাও বলতে পারি ক্লোরোফিল থাকে সাইটোপ্লাজমে, হবে না। প্লাস্টিডে, না তাও হবে না। আমাদেরকে লিখতে হবে যে প্লাস্টিডের মধ্যে যে থাইলাকয়েড পর্দা রয়েছে, বা থাইলাকয়েড যে থলি রয়েছে, সেই থাইলাকয়েড থলির পর্দাতে থাকে ক্লোরোফিল রঞ্জক। এইটি হবে একদম যথার্থ উত্তর। বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সে উত্তর দেওয়ার ক্ষেত্রে, যেহেতু এটি একটি তথ্যভিত্তিক লজিক রয়েছে, অ্যানালিসিস থাকবে, এবং বিভিন্ন পদ্ধতি আমাদেরকে এখানে বুঝতেও হবে, কিন্তু এখানে তথ্য আমাকে দিতে হবে, সঠিক এবং যথার্থ তথ্য যতটা দেওয়া যায়। দেখতে পাচ্ছি যে থাইলাকয়েডের পর্দায় থাকে ক্লোরোফিল, তাহলে আমি প্লাস্টিড না বলে যদি বলি যে প্লাস্টিডের মধ্যে গ্রানামের
থাইলাকয়েড থলির পর্দাতে বা থাইলাকয়েডের পর্দাতে ক্লোরোফিল অবস্থান করে, সেটি হবে সবথেকে নিখুঁত উত্তর। স্টুডেন্টস, এখন আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে নিয়ে জানবো, ওর গঠন জানবো, তারপরে আসবো কাজে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এটি একটি কোষীয় অঙ্গাণু, অবশ্যই ইউক্যারিওটিক কোষের অঙ্গাণু। এখানে এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এটি হচ্ছে নিউক্লিয়াসের পর্দা বা নিউক্লিয় পর্দা। আমরা এর আগে বলেইছিলাম যে নিউক্লিয়াসের পর্দা দ্বিস্তরীয়, তাই দ্বিস্তরীয় নিউক্লিয়াসের পর্দা, সেই দ্বিস্তরীয় নিউক্লিয়াসের পর্দার সাথে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইনফিউজড হয়ে শুরু হয়। ইনফিউজডের বাংলা হচ্ছে ওখানে সংযুক্ত হয়ে যায়, এবং সংযুক্ত হয়ে গিয়ে পুরো সাইটোপ্লাজম জুড়ে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম বরাবর কোষের পরিধির দিকে ধীরে ধীরে বিস্তৃত হয়, অর্থাৎ বিস্তৃত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গঠনগত দিক থেকে 3 প্রকারেরই হয়। প্রথমেই সিস্টার্নি বা ল্যামেলি। সেগুলি কোনগুলো না, যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের যে অংশটি নিউক্লিয়াসের পর্দার সঙ্গে যুক্ত থাকে এবং নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ কোষের বা সাইটোপ্লাজমের কেন্দ্রে অবস্থান করে, সেইগুলোকে বলা হয় সিস্টার্নি। সিস্টার্নিগুলো দেখতে এই ধরনের গঠনের মতো হবে, এবং তার গায়ে অর্থাৎ তার পর্দাতে রাইবোজোম, এই ডট বা বিন্দুর মতো, এগুলো হচ্ছে রাইবোজোম যুক্ত থাকে, অর্থাৎ এই এতটা আমরা এটা বলতে পারি সিস্টার্নি। তারপরে আরেক ধরনের গঠন দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমরা বলি টিউবিউল। এইগুলো এবং এইগুলোকে আমরা বলি টিউবিউল, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের টিউবিউলার স্ট্রাকচার। টিউবিউলের বাংলা অর্থ নালী, অর্থাৎ নালীর মতো বা নলের মতো গঠনযুক্ত হওয়ার জন্য এইগুলোকে আমরা বলি টিউবিউল। তারপরে টিউবিউলের পরে পরিধির দিকে বা কোষপর্দার দিকে যে গোলাকার থলির মতো, শুধুমাত্র গোলাকার এবং থলি মতো অংশগুলো দেখতে পাওয়া যায়, সেইগুলোকে আমরা বলি ভেসিকল। তাহলে দেখতে পেলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের 3টি অংশ, গঠনগত দিক থেকে এবং অবস্থানগত দিক থেকে। সিস্টার্নি বা ল্যামেলি, সিস্টার্নির আরেকটি নামও রয়েছে, ওগুলোকে ল্যামেলিও বলা হয়। সিস্টার্নি বা ল্যামেলি হলো লম্বা এবং চ্যাপ্টা। যেহেতু এটি 2 ডাইমেনশনাল পিকচার, এখানে তোমরা চ্যাপ্টা লম্বা একসাথে পুরোটা দেখানো সম্ভব নয় হাতে এঁকে। যদি আমরা 3 ডাইমেনশনালি দেখি, যেটা তোমরা যদি এই বিজ্ঞান নিয়ে উঁচু কোনো ক্লাসে পড়াশুনো করো তখন দেখতে পাবে ছবিগুলো, সেখানে দেখাই যায় যে এইগুলো হচ্ছে লম্বা চ্যাপ্টা থলির মতো, এবং তার পর্দাতে রাইবোজোম এইভাবে আটকে থাকে। আর সিস্টার্নির গায়ে রাইবোজোম থাকে বলেই আমরা এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে বিশেষভাবে বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা RER, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। রাফ মানে আমরা জানি রুক্ষ, বা যেটা স্মুথ নয়, যেটা মসৃণ নয়। যেহেতু রাইবোজোম এর পর্দাতে গায়ে আটকে থাকে, তাই এর পর্দাগুলো মসৃণ হয় না, সেই জন্যই এই সিস্টার্নি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের রূপ দেয়। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামগুলো সেইগুলো সিস্টার্নির রূপ নেয়, কিন্তু তার গায়ে রাইবোজোম থাকে না, সেগুলোকে আমরা বলি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। অর্থাৎ এই রাফ আর স্মুথ এই দুটোর পার্থক্য থাকে পরীক্ষাতে, যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের পার্থক্য লেখো। এদের প্রধান পার্থক্য বোঝাই গেল যে রাফের গায়ে থাকবে পর্দাতে রাইবোজোম যুক্ত থাকবে, এবং স্মুথে রাইবোজোম থাকবে না। কিন্তু দুটোই কিন্তু সিস্টার্নি স্ট্রাকচার, গঠনটা কিন্তু সিস্টার্নি বা ল্যামেলি। টিউবিউলারের গায়ে কোনো রকম রাইবোজোম থাকে না। আর ভেসিকেল, সেগুলো তো থলির মতোই, গোলাকার থলির মতো, তাই ওর গায়ে ওর পর্দাতেও কোনো রাইবোজোম থাকে না, ওগুলো সবই স্মুথ মেমব্রেনের হয়। আচ্ছা, এইবারে আমরা জানবো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এখন এর নাম থেকে তোমাদেরকে এখানে নামের ব্যুৎপত্তিটা একটু দেখিয়ে দিই, তাহলে পরিষ্কার হবে। এন্ডো মানে ভেতর, অর্থাৎ ভেতরের দিকে। যেমন আমরা জানি এন্ডো
একটো, এরপরে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো একটো, মেসো, এই তিনটে টার্ম আমাদের জেনে রাখা দরকার জীবনের বিজ্ঞানে। কারণ এন্ডো মানে ভেতরের দিকে, একটো মানে বাইরের দিকে, আর মেসো থাকবে মাঝখানে। তো এন্ডোপ্লাজমিক, প্লাজম মানে আমরা দেখেইছি, প্লাজম মানে হচ্ছে এখানে তরল, বা কোষের ক্ষেত্রে প্লাজম মানে সাইটোপ্লাজম। আর রেটিকিউলাম, রেটিকিউল মানে হচ্ছে জালকাকার বা জালকাকার পেঁচানো একটা গঠন, যেটাকে আমরা রেটিকিউলাম বলা হয়, রেটিকিউলার স্ট্রাকচারও বলা হয়। তো সেই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এর নামকরণের সাথে দেখো গঠনের মিলটা দেখতে পাচ্ছ তোমরা। 1 নম্বর কোষের ভেতরের দিকে থাকছে, একদম কোষের পর্দা, যদি আমরা এটাকে পর্দা ধরি, পর্দার দিকে নেই, থাকছে কোথায় না কোষের ভেতরে, অর্থাৎ সাইটোপ্লাজমের কেন্দ্রের দিকে বা সাইটোপ্লাজমের সেই দিকে যেখানটায় নিউক্লিয়াস থাকছে। এবং নিউক্লিয়াসের বাইরের, নিউক্লিয়াসের একটি পর্দা, নিউক্লিয়াসের পর্দার সাথে সংযুক্ত থাকছে, সেখান থেকে কিছুটা যাচ্ছে, যেটা সাইটোপ্লাজমের অবস্থানগত দিক থেকে দেখলে দেখাই যায় সেটা হচ্ছে এন্ডোপ্লাজম। এবং সেটা কখনোই একটোপ্লাজমের দিকে থাকে না। যদি আমরা এটাকে কোষ পর্দা এখানে ধরি, তাহলে এদিকটা যদি হয় একটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এই গঠনটি অবস্থান করে কোথায়? এন্ডোপ্লাজমের দিকে, অর্থাৎ ভেতরের দিকে। আমরা এর আগে জেনেইছি যে সাইটোপ্লাজমের তিনটে বা দুটো মেইনলি অবস্থানগত দিক থেকে দুটো ভাগ, এন্ডোপ্লাজম, একটোপ্লাজম জেনেইছি, এবং ভ্যাকুওলের চারিদিকে টোনোপ্লাজম। এবার আসি কাজে। তো দেখো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এর গঠনটা একটু দেখলেই বোঝা যাবে যে এ নিউক্লিয় পর্দার সাথে কেন যুক্ত হয়ে থাকছে। তাহলে এমন কিছু ওর কাজ যেটা নিউক্লিয়াসের সঙ্গে সম্পর্কিত, আবার এখানে কিছু গোলাকার থলি ভাসছে, তাহলে এমন কিছু কাজ যেখানে ভাসমান ব্যাপারটা লাগবে, অর্থাৎ যে ভাসতে পারবে সেরকম কিছু থলি, সেটাও দরকার। আবার নিউক্লিয়াসের সাথে সংযুক্ত থাকছে, সেখানে নালিকাকার একটা অংশ, চ্যাপ্টা থলির মতো অংশ, যার ভেতরটা ফাঁপা, ভেতরে কিছু কাজকর্ম হবে, ভেতরে বিশেষ কিছু কাজকর্ম হবে। তার সাথে টিউবুলার স্ট্রাকচার রয়েছে, আর তার সাথে ভেসিকেল রয়েছে। তো কাজটা কি দেখো, যদি পয়েন্ট করে বলি, এর প্রথম কাজ হচ্ছে যে প্রোটিনগুলো তৈরি হয় সেই প্রোটিনগুলোকে পূর্ণতা প্রদান করা, অর্থাৎ সেই প্রোটিনগুলো যাতে কোষের কাজে, শারীরবৃত্তীয় কাজে এবং সাংগঠনিক কাজ, সবসময় জানবে জীবন বিজ্ঞানে মানে জীবের ক্ষেত্রে কাজ দুরকম হয়, কাজ দুরকম হয়, 4 রকম না, জীবের ক্ষেত্রে কাজ দুরকম হয়। কি কি? এক হচ্ছে শারীরবৃত্তীয়, আর একটা হচ্ছে সাংগঠনিক। তো যেটা ইংরেজিতে বললে ফিজিওলজিক্যাল, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্ট্রাকচারাল। তো এখানে প্রোটিনগুলো যখন তৈরি হচ্ছে, প্রোটিন কোথায় তৈরি হয়? আমরা এর আগেই জেনেছি যে আরএনএ তৈরি হয় নিউক্লিয়াসের ভেতরে, আরএনএ নিউক্লিওলাস থেকে আরএনএ বেরোলো, তারপর রাইবোজোমাল প্রোটিনের সাথে সে যুক্ত হলো, তারপরে সে রাইবোজোম তৈরি হলো। তো সেখানে রাইবোজোম তৈরি হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকেই আমরা যদি ধরি, বা ওটাই অ্যাকচুয়ালি নিউক্লিওলাস থেকে, আর রাইবোজোম তৈরি হলো, সে বেরোলো, বেরিয়ে প্রোটিন তৈরি করবে। এই প্রোটিন তৈরির কারখানাটি অবস্থান করছে নিউক্লিয়াসের ভেতরে এবং সাইটোপ্লাজমেও অবস্থান করছে। কিন্তু যে প্রোটিনগুলো তৈরি হচ্ছে, সেই প্রোটিনগুলো পূর্ণতা পাবে কোথায়? অর্থাৎ একটি শিশু জন্মগ্রহণ করলো, একটা তো একটা পরিবার লাগবে সেই শিশুকে, সে যাতে কথা বলতে পারে, তাকে ঠিকভাবে সে বড় হতে পারে। তোমরা দেখবে কোনো শিশুকে যদি একদম ধরো অ্যামাজন ফরেস্টে ফেলে দিয়ে এলে, সে কিন্তু না জানবে কথা বলতে, না সে আমাদের সভ্যতার, আমাদের মানুষের সব কিছু সে শিখবে, কিছুই শিখতে পারবে না। কারণ একটা শিশুকে পূর্ণতা দেওয়ার জন্য দরকার একটি পরিবার। তো এখানে প্রোটিন যেগুলো তৈরি হচ্ছে, সেই প্রোটিনকে পূর্ণতা দেওয়ার জন্য কাজ করছে এরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সিস্টার্নি, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামগুলো। আর যেখানে যেখানে কোষের ক্ষেত্রে, জীবের ক্ষেত্রে রাইবোজোম দেখতে পাবে, সেখানে বুঝবে প্রোটিনের কিছু ব্যাপার আছে, আর সেখানে বুঝবে আরএনএর কিছু ব্যাপার আছে। এই তিনটে এরা একসাথে প্রায় থাকে। এখানে দেখো সিস্টার্নির গায়ে যেহেতু রাইবোজোম রয়েছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তৈরি করেছে, সুতরাং এর ভেতরে প্রোটিনের কাজকর্ম হয়। অ্যাকচুয়ালি এখানেই প্রোটিনের পূর্ণতাগুলো হয়। আবার দেখো টিউবিউলস রয়েছে,
এর গায়ে কিন্তু রাইবোজোম নেই, তাহলে বুঝবে এর গায়ে এখানে প্রোটিনের কাজকর্ম হয় না। তাহলে এখানে কি হয়, এখানে ফ্যাটগুলো পূর্ণতা পায়। ফ্যাট কিছু পূর্ণতা পায় শুধু না, ওখানে ফ্যাট সংশ্লেষও হয়, অর্থাৎ নতুন করে ফ্যাট মলিকিউল বা লিপিড মলিকিউল তৈরি হয়। তাহলে প্রোটিন তৈরি হলো, পূর্ণতা পেল, ফ্যাট তৈরি হলো এবং পূর্ণতা পেল, তারপরে ভেসিকেল রয়ে গেল। তারও তো একটা কিছু কাজ থাকবেই। ভেসিকেল কি করে, তৈরি হওয়া মালগুলোকে বাইরে ট্রান্সপোর্ট করে। এ হচ্ছে ট্রান্সপোর্টার। এই জন্যে গোলাকার থলির মতো, একে ভাসতে দিতে হবে, আর এ ভাসতেও পারে। এ যখনই সব কিছু তৈরি হলো, এই থলিগুলো এদের চলন আছে কোষের ভেতরেই, এরা এসে যুক্ত হবে, যুক্ত হয়ে গিয়ে এখান থেকে সাবস্টেন্সগুলো সংগ্রহ করবে, সংগ্রহ করে আবার বিযুক্ত হবে, অর্থাৎ পর্দা থেকে সরে যাবে, গিয়ে ওরা ভাসতে 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 কোষ পর্দায় গিয়ে সংযুক্ত হবে। যদি দেখা যায় যে যে প্রোটিন বা ফ্যাটি মলিকিউলটা কোষের বাইরে প্রয়োজন, তাহলে সেটিকে বের করার দরকার আছে। তাই এই ভেসিকেলগুলো সেগুলোকে ট্রান্সপোর্ট করে কোষ পর্দার কাছে পৌঁছে দেবে, যাতে কোষ থেকে সেগুলো বেরিয়ে যেতে পারে। এই প্রসেসটা হচ্ছে রিভার্স ফ্যাগোসাইটোসিস। এটা তোমরা জেনে রাখো। আমরা এর আগে ফ্যাগোসাইটোসিস পড়েছিলাম, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের উল্টো, তাই এটাকে বলা হয় রিভার্স ফ্যাগোসাইটোসিস। দেখা গেল যে প্রোটিন এবং ফ্যাট মলিকিউলগুলো কোষের বাইরে যেমন প্রয়োজন, কোষের ভেতরেও কিন্তু প্রয়োজন। যেমন ধরো এই যে পর্দাগুলো, এগুলো তো পর্দা, এই পর্দাগুলো কিন্তু গঠন হওয়া দরকার। এগুলোও কিন্তু কিছু ক্ষয়ে গেলে, কাজ করতে গেলেই ক্ষইবে, তা ক্ষয়ে গেলে এগুলোর মেরামত দরকার। মেরামত করবে কে? আমরা জানি পর্দা কিন্তু প্রোটিন, লিপিড, প্রোটিনের গঠন দিয়ে তৈরি। তাহলে প্রোটিন, লিপিড, প্রোটিন যখন আছে, এদের নিজেদের জন্যও কিন্তু প্রোটিন, লিপিড, প্রোটিন দরকার। শুধু যে কোষ পর্দা প্রোটিন, লিপিড, প্রোটিন তা না, যেখানে যেখানে পর্দা দেখবে জীবের, প্রোটিন, লিপিড, প্রোটিন বেশিরভাগ ক্ষেত্রে, ব্যতিক্রম সব কিছুরই আছে। তো এদের প্রোটিনের গঠন কে ধরে রাখবে? এরাই প্রোটিন তৈরি করবে, নিজেদেরও কাজে লাগাবে যতটা প্রয়োজন, আর বাকি ট্রান্সপোর্ট করবে, অন্য জায়গায় সরবরাহ করবে। ঠিক এদেরও যে ফ্যাটগুলোর প্রয়োজন হবে, এরা এদের কাজে লাগাবে, বাকিগুলো ট্রান্সপোর্ট করবে। এছাড়া আরও তো অনেক কোষীয় অঙ্গাণু রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, তো তাদেরও প্রোটিন লাগবে, ফ্যাট লাগবে, সেই ট্রান্সপোর্টগুলো ভেসিকেল। অর্থাৎ যেখানে যেখানে ভেসিকেল রয়েছে, ওরা যেখানে যেখানে প্রোটিন এবং ফ্যাট তৈরি হওয়ার পর লাগবে, সে নিয়ে যাবে ভেসিকেল। ওদের কাজ এটাই। আচ্ছা, তোমরা নদীতে ভেসেল দেখেছো? দেখবে নদীতে ভেসেল একটা যান, জলযান বলতে পারি, সে ভেসেল কিন্তু ভাসতে থাকে। হ্যাঁ, আমরা মানুষ তাকে কন্ট্রোল করি, এদেরও পুরোপুরি এরাও কিন্তু কন্ট্রোল হয়। এমনটা কখনোই ভেবো না যে এরা ভাসতে শুরু করলো, স্রোত যেদিকে যাবে সেদিকেই ভেসিকেলগুলো এরকম ভাসতে ভাসতে চলে যাবে সাইটোপ্লাজমে, ঠিক নেই, একদমই না। এদেরও কন্ট্রোল হয় পুরোপুরি। বিভিন্ন রিসেপ্টরের ব্যাপার রয়েছে, ইটস এ ম্যাটার অফ মলিকুলার বায়োলজি, আমরা বাদ দিচ্ছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরও দুটো কাজ রয়েছে, যেগুলোই কাজের সাথেই সম্পর্কিত। এরা কি করে, গ্লাইকোজেন হচ্ছে একটি বহু শর্করা। গ্লাইকোজেন নামক বহু শর্করাকে ওরা ভেঙে সরল শর্করায় ভেঙে দেয়, সরল শর্করাতে ভেঙে দেয় বা সরল শর্করা পরিণত করে। আর দ্বিতীয়ত আর একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে স্টেরয়েড হরমোন। একটু আমি বলেইছি যে ফ্যাট বা লিপিড জাতীয় পদার্থ তৈরি করে। তো স্টেরয়েড হরমোন মানে হরমোন, কিন্তু যেটা স্টেরয়েড জাতীয়, স্টেরয়েড মানে লিপিড জাতীয়, অর্থাৎ ওদের গঠনগুলো লিপিড দিয়েই তৈরি হয়। ব্যাপারটা একই, কিন্তু তোমরা যখন উত্তর লিখতে যাবে তোমাদেরকে কিন্তু পয়েন্টগুলো আলাদা আলাদা করে লিখতেই হবে। তো স্টেরয়েড হরমোন তৈরি করে আর গ্লাইকোজেনকে সরল শর্করায় ভেঙে দেয়। গ্লাইকোজেনকে ভাঙা প্রয়োজন আছে, আবার সরল শর্করাকে যুক্ত করে গ্লাইকোজেন তৈরি, সেটাও কোষে হয়। প্রয়োজনে গ্লাইকোজেনকে ভেঙে সরল শর্করায় নিয়ে যাওয়া হয়। গ্লাইকোজেন একটি বহু শর্করা। বহু শর্করা মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি পলিস্যাকারাইড। তোমরা স্যাকারিন শুনেছো? স্যাকারিন অ্যাকচুয়ালি দেখবে স্যাকারিন কিন্তু মিষ্টি। আর কৃত্রিমভাবে, যেখানে কৃত্রিমভাবে বলা ঠিক না, শিল্পক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেখানে প্রচুর আইসক্রিম তৈরি হচ্ছে, একসাথে সারাদিনে 1000 পিস আইসক্রিম তৈরি হবে, তুমি কি চিনি দিয়ে তৈরি করবে? একদম না। সেখানে ব্যবহার হয় স্যাকারিন, আর স্যাকারিন এক ধরনের শর্করা। তো স্যাকারিন শব্দটা
এসছে কোথা থেকে? না স্যাকারিন শব্দটা দেখবে, ওটা মিষ্টি, খেতে মিষ্টি। তো স্যাকারাইড মিষ্টি কোনটা হয়? আমরা জানি শর্করা জাতীয় খাদ্যগুলো মিষ্টি হয়। বিশেষ করে কিছু কিছু শর্করা রয়েছে যেগুলো শুধুমাত্র মিষ্টতাই প্রকাশ করে, আর বাকিগুলো স্বাদহীন হয়, সেগুলো পরের ব্যাপার। তো এই যেটা বলছিলাম, তো পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইড হচ্ছে বহু শর্করা। তো দেখো তোমরা যে গ্লাইকোজেনটা কি, এটা একটু বলে দিই এর মাঝেই। গ্লাইকোজেন হচ্ছে একটি বহু শর্করা। বহু শর্করা, শর্করা, হ্যাঁ, তার আরেকবার বলি যে আমাদের যেসব খাদ্য উপাদান রয়েছে তাদের স্মলেস্ট বা ক্ষুদ্রতম এককগুলি কিন্তু হলো শর্করা, প্রোটিন, লিপিড। আমরা সারাদিন যাই খাই না কেন, সেগুলো যখন শরীর ভেঙে ভেঙে কোষের ভেতরে প্রবেশ করাবে, সেগুলো এই তিনটে নামেই, অর্থাৎ তিনটে স্ট্রাকচারেই প্রবেশ করবে। স্মলেস্ট ইউনিটগুলো হলো কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড। এছাড়া ভিটামিন, মিনারেলস, ওয়াটার রয়েইছে, আমি সেগুলো কথায় যাচ্ছি না, কিন্তু এই তিনটেকে আলাদা করে দেখা হয়, কারণ এই তিনটেকে বলা হয় শক্তি উৎপাদনকারী খাদ্য উপাদান। আর বাকিগুলো শক্তি উৎপাদনকারী কিন্তু নয়, ওগুলোকে অ্যাক্সেসরিজ হিসেবে ইউজ করা হয়, শরীর অ্যাক্সেসরিজ হিসেবে ইউজ করে। সেগুলো আমাদের বায়োমলিকিউলস বা জৈব অণুতে রয়েছে, আমরা সেখানে ডিটেলসে আলোচনা করব। শুধু এইটুকু বলে দিই, গ্লাইকোজেন একটা বহু শর্করা যেটা তৈরি হয় গ্লুকোজ দিয়ে, অর্থাৎ গ্লুকোজের যার ক্ষুদ্রতম ইউনিটটা হচ্ছে গ্লুকোজ, স্মলেস্ট ইউনিট হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ একসাথে বিভিন্ন বিন্যাসে যুক্ত হয়ে এবং শাখা তৈরি করে একটা পলিস্যাকারাইড, যেটাকে আমরা বলি গ্লাইকোজেন। তাহলে গ্লুকোজ একটি মোনোস্যাকারাইড। মোনো মানে এক, পলি মানে বহু। মোনোস্যাকারাইড বা এক শর্করা গ্লুকোজ, সেটি যুক্ত হয়ে অনেকগুলো গ্লুকোজ অণু যুক্ত হয়ে তৈরি করে গ্লাইকোজেন, যেটি একটি পলিস্যাকারাইড বা বহু শর্করা। এখন একটা প্রশ্ন তোমাদের মনে আসছে কিনা আমি জানি না, আমার কিন্তু বলতে বলতে আসছে। কি জানো তো, যে আমার যখন রয়েইছে মনোশর্করা, এক শর্করা বা মনোস্যাকারাইড, তাহলে আমাদের পলিস্যাকারাইড শরীর তৈরি করলো কেন, বা দরকারটা কি আছে? থাকতো, তাতে অনেক এনজাইম বেঁচে যেত। দেখো, মনোস্যাকারাইডকে পলিস্যাকারাইডে তৈরি করা এটা সাধারণ কাজ না, ওখানেও কোষের অনেক শক্তি খরচ হয় এবং অনেক কাজ করতে হয়। তাহলে করছে কেন? আচ্ছা, ধরো না, একটু অন্যভাবে বলি। গ্লুকোজ বা মনোস্যাকারাইড আমরা যখন খাবার খেলাম, সেটি ক্ষুদ্রতম এককে ভেঙে গিয়ে কোষেতে ঢুকলো, কিন্তু আমার তক্ষুণীয় গ্লুকোজটা ব্যবহারের কোনো প্রয়োজন পড়ছে না। অর্থাৎ গ্লুকোজটাকে আমি চাইলাম, মানে শরীর চাইলো যে এটা এখন স্টোর করা থাক, জমে থাক, প্রয়োজনে একে আমরা আবার বের করে বাইরে ব্যবহার করব। তো যখন সঙ্গে সঙ্গে লাগছে না, অর্থাৎ আজকে এক্ষুনি ধরো কোষে ঢুকলো, এক্ষুনি ভাঙার প্রয়োজন পড়ছে না, তখন কোষ কী করবে? ওখান থেকে বহু শর্করায় রূপান্তরিত করবে। রূপান্তরিত করার পর ওগুলোকে স্টোর করবে বা সঞ্চিত করবে বা সঞ্চয় করবে। করলে উপকারটা একটা বিশেষ উপকার হচ্ছে জায়গা, স্পেস কম লাগে। যখন ধরো 10টা গ্লুকোজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কেমিক্যাল স্ট্রাকচারগুলো তো আর সাধারণ হয় না। একটা গ্লুকোজের স্ট্রাকচার আমরা জেনারেলি এইভাবে হয়, ধরো এটা একটা গ্লুকোজের স্ট্রাকচার, তো এইরকম 10টা গ্লুকোজ অণু ছড়িয়ে আছে। আর গ্লাইকোজেন যখন তৈরি হবে, তখন গ্লুকোজ অণুগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিত আকারে একটা ক্ষুদ্র জায়গায় জমা থাকবে, ফলে জায়গা কম লাগছে। কোষ এমনিতেই আমরা চোখে দেখতে পাই না, তার ওপরে এত কিছু গঠন, তার সাথে এত খাদ্য সঞ্চয় করতে হবে, সুতরাং ভেবেচিন্তে করতে হবে। আর এটাই বহু শর্করা তৈরির পেছনে কোষের বুদ্ধি, যে বহু শর্করা তৈরি করে আমি জমা করে রাখি, প্রয়োজনে আবার বের করে ব্যবহার করব। আর জেনে রাখো, গ্লাইকোজেন প্রধানত সঞ্চিত হয় আমাদের শরীরের লিভারে, পেশি কোষে, আর তার সাথে আরও কিছু কিছু অ্যাডিপোজ টিস্যু রয়েছে বা মেদকলা রয়েছে, সেখানেও আমাদের গ্লাইকোজেন অন্য লিপিডের সাথে কিছু কম্পাউন্ড তৈরি করে, জটিল যৌগ তৈরি করে সঞ্চিত থাকে। তো এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরে আমরা এখানে এটা শেষ করলাম। এরপরে আমরা যাব গলগি বডিজ। ওকে স্টুডেন্টস, এখন আমরা এলাম গলগি বডিজ। ওকে স্টুডেন্টস, গলগি বডিজ যেটা বলছিলাম, যে ক্যামিলো গলগি একজন বিজ্ঞানী, তিনি যেহেতু গলগি বডিজকে প্রথম দেখেছেন কোষের ভেতরে এবং আবিষ্কার করেছেন, এটা ইনভেনশন নয়, তো ডিসকভার করেছেন, তা ওনার নাম অনুসারে নাম হয়েছে গলগি বডিজ। গলগির দেখা কিছু বডি, গলগি বিজ্ঞানীর দেখা কিছু বডি হচ্ছে এইগুলো, যেটা কোষের মধ্যে বিশেষ কিছু কাজ সম্পাদন করে
এবং বলতে পারি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতোই সমভাবে গুরুত্বপূর্ণ। গলগি বডিজের গঠনগত দিক থেকে ওর তিনটে ভাগ। একটা হচ্ছে সিস্টার্নি, ঠিক একই ইআর এর মতো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা ছোট করে ইআর বলি। ইআর এর মতো সিস্টার্নি রয়েছে, টিবিউল এবং ভেসিকেল রয়েছে, আর তার সাথে আর একটা বড় ব্যাপার রয়েছে যেটা কিন্তু ইআর এর ছিল না, সেটা হচ্ছে বড় ভ্যাকুওল। ভ্যাকুওল বা কোষ গহ্বর, এটা কোষ গহ্বর না, এটা গলগি বডিজের থলি। তোর হচ্ছে ভ্যাকুওল, তাহলে সিস্টার্নি, ভেসিকেল, টিবিউল এবং ভ্যাকুওল, এই হচ্ছে গলগি বডিজের অংশগুলো। তো গলগি বডিজ, এটা যদি নিউক্লিয়াস ধরি আমরা, এটা নিউক্লিয়াস ধরে নিলাম। নিউক্লিয়াসের সাথে যেহেতু বলেছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের একদম কাছে পর্দার সাথে যুক্ত হয়ে থাকে, ধরে নিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যেই রয়েছে। আমি গঠনটা সেভাবে এই ছবিতে দেখালাম না। এখানে নিউক্লিয়াসের পর্দার সাথেই যুক্ত রয়েছে, এদিকে রয়েছে। গলগি বডিজ ঠিক ইআর এর পাশেই থাকবে, কাছাকাছিই থাকবে, কারণ ওদের কাজটা খুব সম্পর্কিত, অর্থাৎ রিলেটেড কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে প্রোটিন, ফ্যাট সাবস্টেন্স বা লিপিড মলিকিউলস বা লিপিড সাবস্টেন্সগুলোকে সংশ্লেষ করে এবং কিছুটা পরিবর্তিত করে, তার গঠন কিছুটা পরিবর্তিত করে, তাকে পরিণতি প্রদানের কাজটা করে। তো সেই পরিণত হওয়ার পর সেই প্রোটিন মলিকিউলগুলো বা ফ্যাট মলিকিউলগুলো কোথায় যাবে, কোনটা কোন কাজের দিকে যাবে, সেই নির্বাচনটা করে গলগি বডিজ। গলগি বডিজ দুটো, তার আগে বলে রাখি, গলগি বডিজের গঠনে আমরা দুটো গঠন দেখতে পাচ্ছি। একটা গঠন নিউক্লিয়াসের দিকে মুখ করে রয়েছে, আর একটা গঠন কোষ পর্দার দিকে মুখ করে রয়েছে। আমরা নিউক্লিয়াসের এই দিকের গঠনটিকে বলবো সিস সারফেস বা সিস সারফেস মানে পৃষ্ঠ। গলগি বডিজের সিস গঠন, আর এটিকে বলবো গলগি বডিজের ট্রান্স গঠন। সিস গঠনে প্রোটিন, ফ্যাট মলিকিউলস, ফ্যাট সাবস্টেন্সগুলো প্রবেশ করবে। প্রবেশ করার পরে ওরা ওখানে বাছাই হবে। বাছাই, হ্যাঁ বাছাই, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো পরিণতি দিল, তাদের গঠনকে রূপান্তরিত করলো বা পরিবর্তিত করলো যাতে সেগুলো কাজের উপযোগী হয়ে ওঠে। কিন্তু কোন প্রোটিন, কোন লিপিড, কোন স্ট্রাকচারের কী কাজ, কাকে কোনখানে পাঠাতে হবে, সেই কন্ট্রোলটা করছে এখানে, বা সেই সিদ্ধান্তটা নিচ্ছে কিন্তু গলগি বডিজ। ধরে নাও একটা হরমোন তৈরি হলো, স্টেরয়েড হরমোনই বলি আমি, যেহেতু ইয়ার স্টেরয়েড হরমোন তৈরি করছে আমরা এর আগে শুনলাম। তো স্টেরয়েড হরমোন একটা তৈরি করলো, যেটার কোথায় যাবে, অর্থাৎ স্টেরয়েড হরমোন কোথায় কাজে লাগে? স্টেরয়েড হরমোন সেইখানে কাজে লাগে যেখানে স্টেরয়েড গ্ল্যান্ড রয়েছে, অর্থাৎ আমাদের সেক্সুয়াল গ্ল্যান্ডসগুলো রয়েছে, সেখানে স্টেরয়েড হরমোন কাজে লাগবে। তো স্টেরয়েড হরমোনকে সেইখানে পৌঁছে দিতে হবে। কিভাবে পৌঁছবে? রক্তের মাধ্যমে পৌঁছবে। তাহলে আমাদের আগে সংবহন কলাতে ওদেরকে এনে ছাড়তে হবে। তা তার আগে কিন্তু বের করতে হবে কোষ থেকে সেই বাছাইয়ের কাজটা, যে কে কোথায় যাবে। ধরে না একটা প্রোটিন তৈরি হলো, একটু আগে বলেছিলাম না যে একটা প্রোটিন গঠনে কাজে লাগবে, একটা প্রোটিন বাইরে কাজে লাগবে। তো কে কোথায় যাবে সেই সিদ্ধান্তটা নেয় গলগি বডিজ। তৈরি করলো, ইয়ার ম্যাচিউরিটি দিল, তৈরি হওয়ার পর ইয়ার ম্যাচিউরিটি দিল, কিন্তু বাছাই করবে বা কোনটাকে সঞ্চিত করার প্রয়োজন সেটাকে সঞ্চিত করবে, সেই কাজটা করে গলগি বডিজ। সমস্ত সিদ্ধান্তগুলো নেবে গলগি বডিজ, যে এই বায়োমলিকিউলস বা এই জৈব অণুটা কোথায় যাবে, কোনখানে গেলে এখন এর, হ্যাঁ সব থেকে বড় কথা যে কোথায় এখন প্রয়োজন। ধরো তুমি 7 দিন কিছু খেলে না, কিছুই খেলে না, শুধুমাত্র জল আর 2টো করে বিস্কুট প্রতিদিন, পারবে না? খেলে না, দেখবে তোমার শরীরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, শুধুমাত্র কার্বোহাইড্রেট, বিস্কিট মানে আমরা জানি অনলি কার্বোহাইড্রেট,
তো কিছু কার্বোহাইড্রেট গিয়েছে, প্রোটিন ফ্যাট কিছুই যায়নি। যেহেতু আমাদের শরীরে প্রতিনিয়ত গঠন এবং ভাঙন এই দুটো প্রক্রিয়া সাইমালটেনিয়াসলি চলতে থাকে, অর্থাৎ একই সাথে, অর্থাৎ এই মুহূর্তেই একসাথে কিছু গঠনও হচ্ছে, একসাথে অনেক কিছু ভাঙছে, সেই গঠন যে কাজটা সবসময় চলছে। তো সেখানে যদি আমরা গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ বন্ধ করে দিই, ফলে ভাঙনের হারটা বেড়ে যাবে। তো সেইভাবেই যখন তুমি বহুদিন স্টারভেশন বা উপবাসে থাকবে, দেখবে শরীরে প্রকৃত পুষ্টির জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো যেহেতু তুমি খাচ্ছ না, তাই সেগুলোর অভাব পড়বে। দেখাই যাবে যে একটা পেশির মধ্যে প্রোটিন নেই। একটা পেশি প্রোটিন, হ্যাঁ, গঠন হিসেবে পেশিতে প্রোটিন থাকা দরকার এবং কাজের জন্য প্রোটিন থাকা দরকার। দেখা যাবে তোমার শরীরে প্রোটিনের অভাব হয়েছে এই 7 দিনে। এবার দেখো, তুমি হয়তো উঠতে গেলে তোমার লাগলো খেঁচকা পায়ে, বা তুমি খেলতে গেলে তোমার লাগলো পায়ে। তো সেই জায়গার পেশিটাকে সেই মুহূর্তে বেশি পুষ্টি সরবরাহ করতে হবে এবং সেই উপাদানগুলো সরবরাহ করতে হবে যেগুলো ওর রিকভারির জন্য প্রয়োজন, বা ওই পেশিটার অসুস্থতা থেকে সেরে ওঠার জন্য প্রয়োজন। সেগুলো আমরা জানি না, কিন্তু গলগি অ্যাপারেটাস জানে। গলগি বডিজকে আমরা গলগি অ্যাপারেটাসও বলে থাকি। আর মজার ব্যাপার হচ্ছে, এ সব জানে। আমরা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, বিজ্ঞানী মহল খুঁজে বেড়াচ্ছে যে এ কী করে, কী জানে, কিন্তু এ সবই জানে এবং সব করে। তো কোথাও দেখা গেল কারুর গুড়ালিতে ফেটেছে চামড়া, লাগবে কিছু কোলাজেন ফাইবার। তোমরা জানো না, কোলাজেন ফাইবার একটি বিশেষ ফাইবার যেটা সমস্ত আমাদের এই লেয়ারকে সাবকুটেনিয়াস লেয়ার বলা হয়, এর ঠিক বিনিথ অর্থাৎ নিচেই থাকে, যেটাই এই সব কিছুকে জেল্লা প্রদান করে, এতটা তুলতুলে করে, স্থিতিস্থাপকতা প্রদান করে, যার ফলে ইজিলি ফেটে যায় না, চিড় ধরে যায় না, মানে শক্ত কঠিন জিনিসের মতো। তো কোথাও লাগবে কোলাজেন। তো কোলাজেন জাতীয় জিনিসপত্র আমরা খেলাম, সিদ্ধান্তটা নেবে কে যে এই কোলাজেনটা গোড়ালিতে বেশি করে পাঠাবো না এই কোলাজেনটা হাতে পাঠাবো? দিস ইজ দ্য ফাংশন অফ গলগি বডি, মেকিং দ্য ডিসিশন যে কোথায় কোন উপাদানটা এখন লাগবে। তাহলে এটা আমি এখন সঞ্চয় করব না আগে ব্যবহার করব। দেখা যাচ্ছে যে তোমার শরীরে এখন প্রচুর পরিমাণে বিশেষ কিছু হরমোন এবং প্রোটিন দরকার হয়ে পড়েছে। যদি কোষ ভুল করে দেখা গেল সব সে সঞ্চয় করছে, তোমার দরকার শরীরের ধরা যাক এই নখের গঠন ধরে রাখার জন্য, এর যে কিউটিকেলগুলোকে ধরে রাখার জন্য একটি বিশেষ প্রোটিনের দরকার হয়। সেই প্রোটিনটা প্রয়োজন, কোষ কী করছে, সেই সব প্রোটিনগুলোকে ভেতরে সঞ্চিত করছে, এখানে কিছুতে বের করছে না। তো কী হবে? এগুলো থাকবে না। তাহলে কাজে লাগাতে হবে। তাহলে আমরা পুষ্টি পদার্থ খেলাম, তাতেই কাজ হলো না। আমরা বই পড়ে নিলাম, তাতেই হলো না। আমাকে বই পড়তেও হবে, আমাকে তথ্য মনে রাখতে হবে, আমাকে শিখতে হবে, তারপরে আবার সেগুলোকে খাতায় লিখতে হবে, নাম্বার পেতে হবে। তো পুরো কাজটাই আমাদেরকে করতে হয়। ঠিক একই ব্যাপার কোষের মধ্যেও। পুষ্টি পদার্থ শরীরে গেল, সেগুলো ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট এককে কোষের মধ্যে প্রবেশ করলো, সেখান থেকে আরও অনেক কাজ হয়ে আরও বিভিন্ন গঠন তৈরি হলো। সেগুলোর কোনটা গঠনের জন্য কাজে লাগবে, কোনটা ফাংশানিং বা শারীরবৃত্তীয় কাজে দরকার হবে, সেইগুলোর সিদ্ধান্ত নেবে গলগি অ্যাপারেটাস। এই হচ্ছে গলগি অ্যাপারেটাস। পয়েন্ট দেখবে তোমরা বইয়ে অনেক কিছু লেখা রয়েছে, মূল থিমটা হচ্ছে এটাই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম সব কিছুকে ম্যাচিউরিটি দিল, গঠনটা পরিবর্তিত করলো, আর গলগি অ্যাপারেটাস ওটাকে ভাগ করে দিল যে কোনটা কোনখানে কখন লাগবে, এটাকে রাখতে হবে না বের করতে হবে। দ্যাটস অল। তো গলগি বডিজের এই যে দিকটা, যেটা নিউক্লিয় পর্দার দিকে মুখ করে রয়েছে, এটাকে আমরা বলি সিস তল বা সিস সারফেস, যেটা সিস বলা হয়। তো এই সিস টার্নি, অ্যাকচুয়ালি এই শব্দটা তোমাদেরকে একটু বলে দিই যে সিস টার্নি কেন নামটা এসছে, ভেসিকেল কেন এসছে আমি মজার ছলে কিন্তু বলেওছিলাম ভেসেল, অ্যাকচুয়ালি ভেসেল বইতে পারে। ভ্যাকুওল, ভ্যাকাম মানে হচ্ছে এয়ার, এমটি স্পেস। ভ্যাকাম মানে হচ্ছে এমটি স্পেস, সেখানে এয়ারও থাকতে পারে, ফ্লুইডও থাকতে পারে, সেটা ডিপেন্ড করবে তার ভেতরে কি থাকবে। ঠিক ভ্যাকুওলের ভেতরে একটা এমটি স্পেস থাকে। এবার সেখানে এয়ারও থাকতে পারে, অর্থাৎ বাতাসও থাকতে পারে, তরলও থাকতে পারে, সেটা হচ্ছে ভ্যাকাম। এমটি মানে শূন্য, স্পেস মানে স্থান, শূন্য, এর ভেতরটা শূন্য স্থান থাকে। শূন্য স্থান পূরণ করেইছি আমরা বিভিন্ন পরীক্ষায়। তো এখানে
নামকরণগুলো দেখবে জীবনবিজ্ঞানের নামকরণের একবার যদি তোমরা মূলে যেতে পারো না, তোমাদের এমন অনেক টার্ম আসবে যেগুলো তোমরা জানোই না, কিন্তু শুনেই বলে দিতে পারবে যে এটার এই কাজ এই সম্পর্কিত অ্যাটলিস্ট একটা ধারণা তৈরি হয়ে যাবে। ঠিক সেই রকমই সিস টার্নি শব্দটা এসেইছে এই শব্দ থেকে, সিস প্লাস টার্নি। অ্যাকচুয়ালি বায়োলজিতে বেশিরভাগ বলা ভুল, অলমোস্ট সব শব্দগুলোই এসেছে ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ থেকে পরিবর্তিত হয়ে ইংরেজিতে এসছে, সেটা আমরা এখন ব্যবহার করি। তো শীষ, এই তলগুলোকে শীষ বলি। এর ঠিক শেষের দিকের অংশগুলো প্রধান অংশের তুলনায় একটু বেশি স্ফীত, এবং এই দিকের তুলনায়, অর্থাৎ তুমি যদি এই দিক থেকে ধরো তুমি দাঁড়িয়ে আছো এখানে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, দেখে তুমি এই গঠনটাকে দেখছো, তোমার দিক থেকে দেখলে কিন্তু এই গঠনটা উত্তল দেখাবে। এদিক থেকে দেখলে অবতল দেখাচ্ছে, এদিক থেকে দেখলে উত্তল দেখাচ্ছে। তো ভেতর থেকে তো আর কেউ দেখবে না, আমরা বাইরে থেকেই গঠন দেখব এবং গঠনের নামকরণ করব। যেহেতু এই গঠনগুলোর টার্মিনাল মানে হচ্ছে প্রান্ত, অর্থাৎ এটা যদি আমার হাত হয়, এখানে যদি আমার ধরো এই জিনিসগুলো রয়েছে, এটা আমার টার্মিনাল, অ্যাকচুয়ালি আমার হাতের টার্মিনাল অংশে অবস্থান করতে হবে, প্রান্তের দিকে অবস্থান করছে। তো টার্মিনাল হচ্ছে প্রান্ত, যেরকম সুতোর প্রান্ত হয়, দড়ির প্রান্ত হয়, রাস্তারও প্রান্ত হয়। টার্মিনাল, এই গঠনের টার্মিনাল অর্থাৎ প্রান্তীয় অংশটি যেহেতু উত্তলভাবে স্ফীত, বাংলা শব্দ একটু জটিল হয়ে গেল যুক্ত করে বলার কারণে, কিন্তু এটাই প্রকৃতপক্ষে বলতে হবে যে গলগি বডিজের এই গঠন, গলগি বডিজ হোক আর আর হোক একই ব্যাপার, দুটোর ক্ষেত্রেই আমরা সিস টার্নি শব্দ ব্যবহার করে থাকি। সিস টার্নি, সিস শব্দটি ব্যবহার করা হয় কনভেক্স বা উত্তল এই অর্থে, আর টার্মিনাল শব্দ থেকে এসছে টার্নি, যেহেতু এর এই টার্নিংগুলো উত্তল বাইরে থেকে দেখলে, তাই এগুলোকে আমরা বলি সিস টার্নি। পরীক্ষার জন্য প্রয়োজন নেই, কিন্তু জেনে রেখো, কারণ এর মধ্যে অজস্র মজা আছে। এরপরে তোমরা পড়তে পড়তে অনেক শব্দ দেখবে যেগুলো জানোই না, ধরো তুমি জানো, পাশের ছেলেটি জানে না, তুমি এটা যদি মনে থাকে, এরপর ওখান থেকে একবার ফান্ডামেন্টাল মানে মূলটা শিখে নিলে তুমি যে কোনো জায়গায় তুমি বলতে পারলে, তুমি বুঝে নিতে পারলে যে এই শব্দটি, তাহলে এই শব্দটি, আচ্ছা এটা সিস টার্নি, তাহলে এই শব্দটি এই সম্পর্কিত, গলগি বডি সম্পর্কিত, এই শব্দটি নিউক্লিয়াস সম্পর্কিত। তুমি হয়তো শোনোইনি, নতুন শুনেছো, কিন্তু সেখান থেকে বুঝে নিতে পারবে যে নতুন শব্দগুলো বায়োলজি বা আমাদের শরীরের বা জীববিজ্ঞানের কোন ক্ষেত্রে সম্পর্কিত, এবং সেখান থেকে একটা ধারণা তুমি তৈরি করতে পারবে। এইবারে আসি ট্রান্স গঠনটি, গলগি বডিজের এই ট্রান্স সারফেসটি কোষ পর্দার দিকে, অর্থাৎ কোষ পর্দাটা এই দিকে রয়েছে, এখন ধরে নিচ্ছি কোষ পর্দার দিকে মুখ করে রয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে নির্গত পদার্থ বা উপাদান, বা যদি ধরি নির্গত সাবস্টেন্স বা পদার্থগুলো গলগি বডির সিস সারফেসে প্রবেশ করে, ওখানে কাজকর্মগুলো হয়, ওখানে কিছু সঞ্চিতর কাজও হয়, ওখানে প্যাকেজিংটা হয়। প্যাকেজিং মানে ধরো তুমি বাড়ি থেকে তোমার মামার বাড়িতে একটা বই নিয়ে যাবে, তুমি কি এইভাবে হাতে ধরে পুরো রাস্তাটা হাঁটতে হাঁটতে নিয়ে যাবে? অবশ্যই সেটাকে ব্যাগে ঢোকাবে, বা কিছু দিয়ে মুড়বে, বা ভালো একটা কাভারিং করে ওটাকে সুরক্ষিত করবে। ঠিক কাজগুলো এখানে করে গলগি বডি কী করে, যে প্রোটিনগুলো বা যে লিপিডগুলোকে দূরে পাঠাতে হবে সেগুলোকে প্যাকেজিং করে, যাতে যাওয়ার পথে ওগুলো হারিয়ে না যায়, নষ্ট হয়ে না যায়, বা কোনোভাবে ওগুলোর গঠন পরিবর্তিত না হয়ে যায়। কারণ আমি পাঠাচ্ছি একটি অ্যামাইনো অ্যাসিড, ধরো ট্রিপ্টোফ্যান, একটা অ্যামাইনো অ্যাসিড, ট্রিপ্টোফ্যানকে আমি পাঠাবো এখান থেকে 5 কিলোমিটার দূরে ট্রিপ্টোফ্যান যাবে, কিন্তু ট্রিপ্টোফ্যান যেতে যেতে ও চেঞ্জ হয়ে গেল ভ্যানের মধ্যে, হয়ে গেল লাইসিন, তখন ওর কাজ চেঞ্জ হয়ে যাবে। কাজ চেঞ্জ হয়ে গেলেই ওর যেখানে যাচ্ছে সেখানে 1 নম্বর পৌঁছবেই না, ফলে সেখানে ঘাটতি হবে, কাজ চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু সমস্যা তৈরি হবে। তাই পাঠাতে হবে, সুতরাং প্যাকেজিং করতে হবে, ট্রান্সপোর্ট করতে হবে, তার আগে প্যাকেজিং করতে হবে। প্যাকেজিংয়ের জন্য লাগবে, প্যাকেজিংয়ের কাজটা করে দেয় গলগি বডিজ। এরপর যেগুলোকে সঞ্চিত করতে হবে সেগুলোকে বাছার পরে সঞ্চিত করার জন্য সেখানে পাঠানো, সেই কাজগুলো করবে গলগি বডিজ। এবং
কিভাবে হয় না, এখানে ঢুকলো, কাজ হচ্ছে, যেতে 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 কাজ হচ্ছে, এখান দিয়ে হচ্ছে, হওয়ার পরে এখানে যে ভ্যাকুওল আর ভেসিকেলগুলো রয়েছে এরা কি করে, যেটাকে কোষপর্দার বাইরে ঠেলতে হবে এরা সেটাকে নিয়ে কোষপর্দার কাছে চলে যায়। আর ভ্যাকুওল, হ্যাঁ ভেসিকেল ওই কাজটা করে। আর ভ্যাকুওল কী করে, যেটাকে সঞ্চয় করতে হবে সেটা ভ্যাকুওলের মধ্যে প্রবেশ করে ওখানে সঞ্চিত হয়ে যাবে। এরপর দেখা গেল এরকম অনেক ভ্যাকুওল তৈরি হলো, তখন কি হলো, দেখা গেল যে এইরকম 5টা ভ্যাকুওল তৈরি হয়ে গেল। প্রত্যেকের মধ্যে সঞ্চিত পদার্থ আছে, সঞ্চিত প্রোটিন, সঞ্চিত লিপিড বা প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেটের বহু গঠনগুলো, অর্থাৎ যেগুলো জটিল গঠন সেগুলো সঞ্চিত হয়েছে। এবার সেগুলো এরকম ছড়িয়ে ভ্যাকুওল হিসেবে রয়েছে। এই ভ্যাকুওলগুলো কিছুক্ষণ পরেই এরা আবার একসাথে 5টা জুড়ে যাবে, তখন আর আলাদা করে কেউ ছড়িয়ে থাকবে না, জুড়ে গিয়ে ওরা আলাদা করে কোষের কোনো একটা জায়গায় সঞ্চিত হবে। ভেসিকেল কি করে না, যেগুলোকে কোষ পর্দার কাছে পৌঁছে দেওয়া দরকার আছে বাইরে বের করার জন্য, সেগুলোকে ভেসিকেল নিয়ে চলে যায়। এই ট্রান্সফেজ থেকে পদার্থগুলো ভেসিকেলের ভেতরে প্রবেশ করবে, ওখান থেকে চলে যাবে কোষ পর্দার দিকে, গিয়ে ওগুলো বাইরে চলে যাবে। এই হলো মোটামুটি গলগি বডিজ। হ্যাঁ, যে বিশেষ কয়েকটা পয়েন্ট, বিশেষ পয়েন্ট গলগি বডির সম্পর্কে। গলগি বডির সিস্টার্নিগুলো 4 থেকে 5টি, একটি গলগি বডিতে 4 থেকে 5টি সিস্টার্নি সাধারণত দেখা যায়, যেগুলোর ব্যাস ডায়ামিটার হয় 0.5 থেকে 1 মাইক্রোমিটার। গলগি বডির সিস্টার্নিগুলো 4 থেকে 5টি থাকে পার গলগি বডি পার সেল, অর্থাৎ একটি কোষের প্রত্যেকটি অনেকগুলো গলগি বডি গঠন থাকতেই পারে, একাধিক। আর হ্যাঁ, সেখানে সিস্টার্নি থাকে 4 থেকে 5টি এবং প্রতিটি সিস্টার্নির ব্যাস হয়। আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি যে এই ছবিটি এর আগেও বলেছি 2D অর্থাৎ 2 ডাইমেনশনাল ছবি। তোমরা ভেবো না যে এইখানেই শেষ, এগুলো পর্দা, এটা থাকে ডিস্কের মতো। অর্থাৎ যদি এটাকে এইভাবে না কেটে দেখি, যদি এটা ধরো আমরা ওপর থেকে, তুমি রয়েছে এখানে তোমার চোখ রয়েছে, তুমি দেখবে কি না গলগি বডি ওপর থেকে তুমি কীরকম দেখতে পাবে এটাকে, সেটা আমি দেখাচ্ছি। তুমি ওটাকে দেখবে ঠিক এইভাবে, অর্থাৎ একটা ডিস্ক ওপর থেকে দেখবো কিন্তু এইভাবেই। নিউক্লিয়াসটাও গোলাকার, সেটাও তোমাদেরকে মনে মনে ছবি আঁকতে হবে যে নিউক্লিয়াসটাও গোলাকার, নিউক্লিয়াসটা এখানে এইরকমই না, ও গোলাকার। তাহলে এটাও নিশ্চয়ই ওকে, যেহেতু নিউক্লিয়াস, ধরো কীভাবে বলি, নিউক্লিয়াস এইভাবে আছে, গলগি বডি এইভাবে চারিদিকে এতটা জুড়ে আছে, তাহলে চ্যাপ্টা ডিস্কের মতো ওভাবে অবস্থান করে এই সিস্টার্নিগুলো। এই সিস্টার্নিগুলোর ব্যাস হয়, অর্থাৎ আমরা জানি একটা বৃত্তের ব্যাস কাকে বলে, ব্যাস হয় 0.5 থেকে 1 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার ইজ ইকুয়ালস টু 10⁻⁻6 মিটার, অর্থাৎ 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ হলো 1 মাইক্রোমিটার। তো সেরকম এই গলগি বডির সিস্টার্নি যে ডিস্কগুলো, এই ডিস্কের ব্যাস হয় 0.5 থেকে 1 মাইক্রোমিটার। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। তোমাদেরকে আরেকটি কথা বলি, কোষের মধ্যে যেখানে যাই তৈরি হোক না কেন, সব কিন্তু ভেবো না যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের সাধারণ গঠন নিয়ে থাকে। অর্থাৎ শর্করা বা কার্বোহাইড্রেট, ছোট করে কার্বো লিখলাম, প্রোটিন, লিপিড, এরা সবাই এমন নয় যে শুধুমাত্র কার্বোহাইড্রেট অবস্থান করছে সেটাই কাজ করছে, শুধুমাত্র প্রোটিন সেভাবেই কাজ হচ্ছে, লিপিড সেটাই বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে, তা কিন্তু হয় না। বাস্তবে কি হয়, এরা একাও থাকে, আবার কার্বোহাইড্রেটের সাথে কিছু প্রোটিন যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন তৈরি করে, আর সেই কাজগুলো করে দেয় গলগি বডিজ। যে গ্লাইকোপ্রোটিন কোথাও কাজে লাগবে, আমি তোমাদেরকে বলেছিলাম না কোষ পর্দায়
যে প্রোটিন লিপিড প্রোটিনের গঠন থাকে সেইখানে যে এক্সট্রিনজিক প্রোটিনগুলো অবস্থান করে, মনে কি রয়েছে? দেখে নাও, কোষপর্দায় এক্সট্রিনজিক প্রোটিনগুলো অবস্থান করে, সেই এক্সট্রিনজিক প্রোটিনগুলোর বাইরের দিকে এইভাবে কিছু স্পাইক বা কাঁটার মতো গঠন থাকে, যেগুলোকে আমরা যেই গঠনগুলো অ্যাকচুয়ালি তৈরি হয় এই গ্লাইকোপ্রোটিন দিয়ে, অর্থাৎ কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোজেন তার সাথে কিছু প্রোটিন ওখানে যুক্ত হয়ে এগুলোকে আমরা বলি কম্পাউন্ড বায়োমলিকিউলস। সেই গ্লাইকোপ্রোটিন, এই স্পাইকগুলো তৈরি হয় গ্লাইকোপ্রোটিন দিয়ে। আর এগুলোকে আমরা বলেছিলাম যে ফসফোলিপিড। এই ফসফোলিপিডের হেড, এই ফসফোলিপিড হেডের এখান থেকে কিছু স্পাইক থাকে দুদিকেই, না সরি এটা ভুল করো না, ফসফোলিপিড হেড থেকে দুদিকে স্পাইক থাকে না, স্পাইকগুলো বাইরের দিকে থাকে। অর্থাৎ এটা যদি হয় কোষের ভেতরের দিক, এটা হচ্ছে কোষের ভেতরের দিক, আর এটা হচ্ছে কোষের বাইরের দিক, তাহলে বাইরের দিকে যে ফসফোলিপিডগুলো রয়েছে সেই ফসফোলিপিডের হেডে তাকে সেখানে ওভাবে স্পাইক থাকে। সেই স্পাইকগুলো কিন্তু তৈরি হয় গ্লাইকোলিপিড দিয়ে। অর্থাৎ ফসফোলিপিড সেটা একটা লিপিড, সেখানে শর্করা যুক্ত হয়ে স্পাইকটি তৈরি করে, তাই লিপিডের সাথে শর্করা বা কার্বোহাইড্রেট গ্লাইকোলিপিড, আর এখানে প্রোটিনের সাথে শর্করা, তাই গ্লাইকোপ্রোটিন। এই কাজগুলো, এই গঠনগুলো করে দেয় গলগি বডিজ। তাহলে একটি কোষ যার মধ্যে রয়েছে গলগি বডিজ, সেই কোষেরই কোষ পর্দায় থাকছে স্পাইক, সেই স্পাইকগুলো গঠনের জন্য যে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড দরকার সেটাকে সরবরাহ করে দিচ্ছে এবং ট্রান্সপোর্ট করে দিচ্ছে গলগি বডিজ। তো এই হচ্ছে গলগি বডিজের ব্যাপার বেসিক্যালি।